আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এবং পাওয়ার ইলেকট্রনিক্স এর একটি নতুন মেগা ক্লাসে। আর আমি লিংকটা শেয়ার করে দিচ্ছি তোমাদের গ্রুপগুলোতে, তোমরা জয়েন হয়ে যাও। আমি তোমাদের এই গ্রুপগুলোতে লিংকটা শেয়ার করে দিচ্ছি, তোমরা অতি দ্রুত জয়েন হও। তোমরা ক্লাসে অতি দ্রুত জয়েন করো, খুব দ্রুত। তোমরা আমাকে জাস্ট একটু কনফার্ম করে দিবা যে আমার কথাগুলো তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তোমাদের গ্রুপগুলোতে লিংক শেয়ার করে দেওয়া হয়েছে, তোমরা যত দ্রুত সম্ভব জয়েন করো। ইতিমধ্যে প্রায় 2-4 মিনিট চলে গেছে, হ্যাঁ। তোমরা আচ্ছা, আমরা তাহলে শুরু করি, হ্যাঁ। দেখো, আমরা এখন যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এবং পাওয়ার ইলেকট্রনিক্স থেকে একদম শর্টলি একদম শর্টলি একটা শর্ট সাজেশনের মেয়ার ক্লাস, যেখানে আমি তোমাদের শর্ট সাজেশন থেকে কয়েকটি রচনামূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং সেই রচনামূলক প্রশ্নগুলো কিন্তু আমি যে কথায় লিখে দিতে হবে সেটা আমি লিখতে পারবো না। কারণ আমি যদি প্রত্যেকটা প্রশ্নের কথায় তোমাদের লিখে দেই, বর্ণনাগুলো যদি বোর্ডে লিখে দিই, তাহলে কিন্তু ক্লাসটা একটা করে রচনামূলক শেষ করতে আমার 1 ঘন্টা করে চলে যাবে। সো আমি তোমাদের সংক্ষেপে জাস্ট কনসেপ্ট গুলো আবার মাথার মধ্যে ঢুকাই দেবো। ইতিমধ্যে তোমরা এগুলো পড়ে আসছো, নতুন করে আবার জাস্ট কনসেপ্ট গুলো তোমরা শুধু বুঝবা। ওকে। আর তোমাদের তো হ্যান্ড নোট দেওয়াই আছে, জাস্ট হ্যান্ড নোট দেখে তোমরা এগুলো চেক করে নিবা। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি, হ্যাঁ। ওকে। শুরুতেই আসি, আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব বা নতুন একটা রচনামূলক নিয়ে আলোচনা করব। এই রচনামূলক কোশ্চেনটি হচ্ছে, চিত্রসহ এসএমপিএস এর কার্যপ্রণালী বর্ণনা করো। প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের আমাদের আগের যে সিলেবাস ছিল সেখানে কিন্তু ছিল না, তাই না? দেখো, চিত্রসহ চিত্রসহ এসএমপিএস এ কার্যপ্রণালী কার্যপ্রণালী আলোচনা করো অথবা বর্ণনা করো। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এসএমপিএস টা কি, তাই না? এসএমপিএস টা আসলে কি? এসএমপিএস হচ্ছে, দেখো খেয়াল করো, এসএমপিএস হচ্ছে, এস তে হচ্ছে আমার সুইচিং, সুইচিং, হ্যাঁ। আর
এম তে হচ্ছে আমার কি বলতো, এম তে হচ্ছে আমার মোড, সুইচিং মোড। পি তে হচ্ছে পাওয়ার, এস তে হচ্ছে আমার সাপ্লাই। তাহলে আমরা কি বুঝলাম? সুইচিং মোড, পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, তাহলে এসএমপিএস হচ্ছে কি? সুইচিং মোড, পাওয়ার সাপ্লাই। তো আমরা পাওয়ার সাপ্লাই এর আগে দেখে এসেছিলাম, দুইটা রচনামূলক পড়েছিলাম সম্ভবত, তাই না? পাওয়ার সাপ্লাই থেকে একটা পড়েছিলাম আইপিএস, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, আর একটা পড়েছিলাম ইউপিএস, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই বা আনইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই পড়েছিলাম। তো দেখো, আমরা এসএমপিএস পড়বো আজকে, এটাও এক প্রকার পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, তো এই যে পাওয়ার সাপ্লাইটা, এই পাওয়ার সাপ্লাইটা কিরকম জানো? আমি একটু তোমাদের জাস্ট কনসেপ্টটা একটু তোমাদের মধ্যে ঢুকাই দেই ভিতরে, তারপরে আমরা এর যে ব্লক ডায়াগ্রাম আছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, একটু খেয়াল করো যে পাওয়ার সাপ্লাই আমরা সাধারণত এর আগে যে পাওয়ার সাপ্লাই গুলো পড়ছিলাম, যেমন আইপিএস, ইউপিএস, সেগুলোতে কিন্তু ব্যাটারি ছিল, মানে একটা স্টোরেজ ছিল, তাই না? যেখানে আমরা আমাদের যে ইলেকট্রিক্যাল পাওয়ারকে সেখানে আমরা সঞ্চয় করে রেখেছিলাম। ওকে, ফাইন। কিন্তু এই যে এসএমপিএস, এখানে কিন্তু কোনো প্রকার ব্যাটারি থাকবে না। হ্যাঁ, এখানে কোনো প্রকার ব্যাটারি থাকবে না। এটা কি? এটা হচ্ছে, আমি যদি বলি যে এটা কিরকমটা আসলে, এই পাওয়ার সাপ্লাইটা আসলে কিরকম, এই পাওয়ার সাপ্লাইটা সরাসরি আমাদের যে 220 ভোল্ট এসি সাপ্লাই আছে, সেই 220 ভোল্ট এসি সাপ্লাইকে আমরা প্রয়োজন মতো, আমাদের প্রয়োজন মতো আমরা সেই 220 ভোল্টটাকে কমাই নিব, স্টেপ ডাউন করে নিব। কমায় নেওয়ার পর সেই 220 ভোল্টটাকে এসি থেকে আমরা ডিসিতে রূপান্তর করব, এসি থেকে ডিসিতে রূপান্তর করব, করে সেটা আমরা আমাদের যে ডিসি ইকুইপমেন্ট গুলো আছে, যে ডিসি যন্ত্রাংশগুলো আছে, সেই ডিসি ইনস্ট্রুমেন্ট গুলোর মধ্যে অ্যাপ্লাই করব আমাদের এই এসএমপিএস এর সাহায্যে। তাহলে কি বললাম? এসএমপিএস দ্বারা আমাদের যে বাসা বাড়ির বা বিভিন্ন প্রকারের যে আমাদের গ্রাহক পর্যায়ে যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটাকে আমরা মেইনলি কি করব? 220 ভোল্ট থেকে স্টেপ ডাউন করে নিব। স্টেপ ডাউন করে নিয়ে সেটাকে কোথায় দিব? সেটাকে হচ্ছে আমরা ডিসিতে রূপান্তর করব, এবং ডিসিতে রূপান্তর করার পর আমাদের প্রয়োজন মতো, আমাদের চাহিদা মতো আমরা সেটাকে, সেই ডিসি ভোল্টেজটাকে কাজে লাগাবো। এখন কথা হচ্ছে, যদি আমাদের মেইন সাপ্লাইটা ফেইল হয়ে যায়, মানে যেই যেখান থেকে আমাদের 220 ভোল্টটা আসতেছে, যে এসি সাপ্লাইটা আসতেছে, সেই এসি সাপ্লাইটা যদি কখনো ফেইল হয়ে যায়, তাহলে মনে করো যে আমাদের এই এসএমপিএসটা আর কাজ করবে না। ঠিক আছে, তার মানে এখানে অলওয়েজ আমার কি লাগবে? একটা সাপ্লাই ভোল্টেজ লাগবে। আমার অলওয়েজ এখানে একটা সাপ্লাই ভোল্টেজ থাকবে, এবং যেই সাপ্লাই ভোল্টেজটা দিয়ে আমি কি করব? এসি থেকে ভোল্টেজটাকে কমাই নিয়ে ডিসিতে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো, আমাদের যন্ত্রাংশগুলোকে চালনা করব। ওকে, তোমরা কি কনসেপ্টটা বুঝতে পারছো? ক্লিয়ার? চলো এবার তাহলে আমরা এই এসএমপিএস এর একটা ব্লক ডায়াগ্রাম দেখবো। হ্যাঁ, এই ব্লক ডায়াগ্রামটা আমি তোমাদের একটু সহজ করে দেখাই দিব। তোমাদের বইয়ের মধ্যেও সহজ করে দেওয়া আছে, বাট তোমরা, আমি মনে করি আমার এই ব্লক ডায়াগ্রামটা তোমাদের বইয়ের থেকেও সহজ মনে হবে, এবং মনে রাখার জন্য খুবই সহজ হবে। ঠিক আছে, দেখো, তো শুরুতে আমরা কি নিচ্ছি? দেখো, আমরা শুরুতেই নিচ্ছি এসি সাপ্লাই নিচ্ছি। সাপোজ আমরা শুরুতে এসি সাপ্লাই নিচ্ছি। হ্যাঁ, এসি সাপ্লাইটা কিরকম হয়? এসি সাপ্লাইয়ের ওয়েভটা কিরকম হয় বলতো? এসি সাপ্লাইয়ের ওয়েভটা এরকম হয় না? এই যে এরকম হয়, তাই না? এই যে আমরা প্রথমে এসি সাপ্লাই নিচ্ছি, নেওয়ার পর এই এসি সাপ্লাইটা কোথায় দিব জানো? এই সাপ্লাইটা আমরা একটা রেকটিফায়ারের মধ্যে দিব। কোথায় দিব? একটা আমরা রেকটিফায়ারের মধ্যে দিব। এই যে আমরা একটা রেকটিফায়ারের মধ্যে এসি সাপ্লাইটা দিচ্ছি, দেখো, খেয়াল করো এখানে। আচ্ছা, এখানে আমরা ধরো যে এসি সাপ্লাইটা দিচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে এটা কি? রেকটিফায়ার। রেকটিফায়ারে দিলে কি হবে? রেকটিফায়ারে দিলে সেখানে কি হবে? রেকটিফায়ার দিলে সেখানে আমার এসি ভোল্টেজটা ডিসি ভোল্টেজে রূপান্তর হবে, তাই না? আচ্ছা, ডিসি ভোল্টেজে রূপান্তর করার পর আমরা এখানে কি করব? একটা ফিল্টার সংযুক্ত করব। ফিল্টার, ফিল্টার মানে কি? ফিল্টার মানে হচ্ছে, তোমরা বলবা যে ছাঁকুনি দেওয়া, তাই না? ফিল্টার মানে কিন্তু আসলে ছাঁকুনি দেওয়া। তো এখানে আমরা কি ছাঁকুনি দিব, বা আসলে
ফিল্টার করে আমরা কি বের করব এখান থেকে? দেখো, রেকটিফায়ার আমরা যদি সংযুক্ত করি এসি সাপ্লাইয়ের মধ্যে, তখন কিন্তু রেকটিফায়ারের আউটপুট থেকে আসলে আমরা কি পাই? আসলে রেকটিফায়ার আউটপুট থেকে কিন্তু আমরা সরাসরি ডিসি ভোল্টেজ পাই না। সেখানে রিপল মিশ্রিত কিছু এসি উপাদান থাকে, মানে সেখানে ওই ডিসি ওয়েভের মধ্যে কিছু কি থাকে, এসি ওয়েভের উপাদান মিশ্রিত থাকে। মানে বিষয়টা কিরকম দেখো, আমরা জানি ডিসি ওয়েভটা কিরকম, এরকম না? এটা তো একদম পিওর একটা ডিসি। ওকে, যদি এখন আমি বলি যে বিষয়টা এরকম, কেমন দেখাচ্ছে বলতো? মনে হচ্ছে হালকা ডিসি হালকা এসি, এরকমটা না? তো মনে করো এইটা ডিসি, কিন্তু এই ডিসির মধ্যে কিন্তু কিছু এসি উপাদান আছে। এই ডিসির মধ্যে কিছু এসি উপাদান আছে যেগুলো তোমরা লক্ষ্য করতেছো, তাই না? এই যে এসি উপাদানগুলো, এগুলোকে ফিল্টার করার জন্য আমরা এখানে ফিল্টার ইউজ করব। এখানে কি ইউজ করব? একটা ফিল্টার ইউজ করব। দেন দেন আমাদের ওই ফিল্টার থেকে এটা কোথায় যাবে? ওই ফিল্টার থেকে আমার এই ডিসি ভোল্টেজটা চলে যাবে কিসের মধ্যে? চলে যাবে হচ্ছে আমাদের একটা সুইচিং সার্কিটের মধ্যে। কোথায় যাবে? একটা আমাদের সুইচিং সার্কিটের মধ্যে। এটা হচ্ছে আমাদের সেই সুইচিং সার্কিট। হ্যাঁ, ওকে। তো এই সুইচিং সার্কিট থেকে সেটা কোথায় যাবে? সেটা যাবে আমাদের একটা ট্রান্সফরমারের মধ্যে। কোথায় যাবে? ট্রান্সফরমার। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি ট্রান্সফরমার। হ্যাঁ, তো এই ট্রান্সফরমার, আচ্ছা আমি বড় করে লিখে দিই তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই ট্রান্সফরমার কি করে? ট্রান্সফরমার হচ্ছে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে। তাহলে আমরা স্টেপ ডাউন লিখবো এখানে। হ্যাঁ, ডাউন স্টেপ ডাউন। তো শুরু থেকে একটু খেয়াল করো, আমরা এসি সাপ্লাই নিলাম, সেটাকে রেকটিফায়ারের মধ্যে দিলাম। রেকটিফায়ার দেওয়ার পরে সেখানে ডিসি ওয়েভ একটা বের হয়ে আসলো, কিন্তু সেটা এসি মিশ্রিত একটা ডিসি ওয়েভ। সেই ডিসি ওয়েভটাকে আবার ফিল্টার দিয়ে একটা পিওর ডিসি ওয়েভে আমরা পরিণত করলাম। দেন সেটাকে সুইচিং সার্কিটের মধ্যে দিলাম। সুইচিং সার্কিট থেকে সেটা কোথায় গেল? ট্রান্সফরমারের মধ্যে চলে গেল, স্টেপ ডাউন ট্রান্সফরমারের মধ্যে চলে গেল। এবার স্টেপ ডাউন ট্রান্সফরমার থেকে আমরা সেটাকে আবার রেকটিফায়ারের মধ্যে পাঠাবো। কোথায় পাঠাবো? রেকটিফায়ারের মধ্যে পাঠাবো। তোমাদের মাথা কিন্তু এখন একটু ঘুরতে থাকবে। হ্যাঁ, মানে মাথার মধ্যে একটু কিছু বিষয় এখন একটু না ঢুকতে পারে। দেখো, তুমি প্রথমে খেয়াল করতেছো যে আমরা এখানে একটা রেকটিফায়ার নিয়েছি, তারপর আবার এখানে কেন একটা রেকটিফায়ার নিলাম, এরকম বিষয়। তারপর দেখো, এই রেকটিফায়ার থেকে আবার এটা কোথায় যাবে? ফিল্টারে যাবে। আবার এটা কোথায় যাবে? ফিল্টারে যাবে। ফিল্টার। দেন ফিল্টার থেকে সেটা আউটপুটে চলে যাবে। আউটপুটে কি যাবে জানো? আউটপুটে যাবে হচ্ছে ডিসি। আউটপুটে ডিসি ভোল্টেজ যাবে। ওকে, ফাইন। এখন এই ব্লক ডায়াগ্রামে আমার আরেকটা ব্লক বসবে, সেটা হচ্ছে একটা ফিডব্যাক ব্লক। কি ব্লক? ফিডব্যাক। এই যে আমরা এখানে একটা ফিডব্যাক ইউনিট বা একটা ফিডব্যাক ব্লক বসাই দিব। ফিডব্যাক জিনিসটা কি আমি একটু পর তোমাদেরকে বুঝাই দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা আসলে কি, ফিডব্যাকটা আসলে কি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের থাকবে আউটপুট সেন্সর। আউটপুট সেন্সর থেকে আমার চলে যাবে কোথায়? আউটপুট সেন্সর থেকে আমার চলে যাবে ইরর অ্যাম্পলিফায়ার বা অ্যাম্পলিফায়ার ইররে চলে যাবে। অ্যাম্পলিফায়ার ইরর। ওকে, দেন সেখান থেকে চলে যাবে আমাদের পালস ওয়াইড মডুলেটরে। পালস ওয়াইড মডুলেটর, ঠিক আছে।
পালস ওয়াইড মডুলেটর। সেই পালস ওয়াইড মডুলেটর থেকে আমার সংযুক্ত হবে কি একটা এই সুইচিং সার্কিটের কানেকশন। ওকে, এবার আসো আবির হাসান, ওয়ালাইকুম আসসালাম। দেখো একটু খেয়াল করো, যেহেতু এটা নতুন একটা টপিক তোমাদের শিখাচ্ছি, একটু মনোযোগের সাথে দেখো, বোঝার ট্রাই করো। প্রথমে এসি সাপ্লাই নিলাম। এসি সাপ্লাইটা কি করলাম জানো? এসি সাপ্লাইটাকে হচ্ছে আমরা রেকটিফায়ারের সাহায্যে ডিসিতে রূপান্তর করছি। দেন ওই ডিসিটার মধ্যে কিছু এসি উপাদান মিশ্রিত থাকায় আবার সেটাকে পিওর ডিসিতে পরিণত করার জন্য ফিল্টারের সাহায্য নিলাম। ফিল্টার থেকে সেটা কোথায় দিলাম? সুইচিং সার্কিটে, তাই না? আচ্ছা, এই সুইচিং সার্কিটটা আসলে কি, কেউ বলতে পারবা? এই সুইচিং সার্কিটটা আসলে এখানে কি কাজে লাগতেছে? দেখো, এই সুইচিং সার্কিটের মধ্যে কিন্তু আমার একটা ফিডব্যাক কানেকশন আছে। ফিডব্যাক মানে কি জানো? ফিডব্যাক মানে হচ্ছে যদি কোনো কিছু আউটপুট থেকে আবার ইনপুটে ফিরে আসে, এটাকে আমরা ফিডব্যাক বলি। কোনো কিছু যদি আউটপুট থেকে আবার ইনপুটের দিকে ফিরে আসে, বিষয়টা খেয়াল করো। এই যে আউটপুটের সাথে কানেকশন করা, এই যে সংযুক্ত যে তোমরা এখানে ব্লকটা দেখতে পাচ্ছ, এই যে ব্লকটা সম্পূর্ণ, এটা হচ্ছে একটা ফিডব্যাক ব্লক, মানে হচ্ছে একটা ফিডব্যাক ইউনিট। তো এই ফিডব্যাক ইউনিটটা এখানে কি কারণে কাজে লাগছে? এখানে আমাদের আউটপুটটাকে কন্ট্রোল করার জন্য, আমাদের আউটপুটটাকে কি করার জন্য? কন্ট্রোল করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই সুইচিং সার্কিটের মধ্যে সাথে এই ফিডব্যাকের কানেকশনটা আসলে কি? এবার তোমরা বুঝতে পারবা। দেখো, আমরা সাধারণত এই সুইচিং সার্কিটের মধ্যে যেটা ব্যবহার করব বা যা ইউজ করব, আমি যদি তোমাদের বলি, তোমরা কি এর আগে ইনভার্টার দেখেছিলে না? ইনভার্টার ইনভার্টার কি করছিল? ইনভার্টার আমাদের মূলত ডিসিটাকে এসিতে রূপান্তর করেছিল, তাই না? তাহলে এই সুইচিং সার্কিটটা আমার ডিসিটাকে কি করবে জানো? এখানকার ফিল্টার থেকে আসার যে ডিসি সার্কিটটা, এই ডিসি সার্কিটটাকে এসিতে রূপান্তর করবে। এবং এসিতে রূপান্তর করবে, দেখো এসিতে রূপান্তর করলে কিন্তু সেখানে অলরেডি একটা ফ্রিকোয়েন্সি চলে আসবে। মানে দেখো খেয়াল করো, ডিসিতে কোনো ফ্রিকোয়েন্সি থাকে? ডিসিতে ফ্রিকোয়েন্সি শূন্য। ডিসিতে ফ্রিকোয়েন্সি কি? শূন্য। আর এসিতে আমার ফ্রিকোয়েন্সি থাকে। এসিতে আমার কি? ফ্রিকোয়েন্সি বিদ্যমান। এসিতে কি? ফ্রিকোয়েন্সি বিদ্যমান, তাই না? মানে ফ্রিকোয়েন্সি আছে। তার মানে আমরা বুঝতে পারছি সুইচিং সার্কিটের মধ্যে আসলে বিষয়টা কি ঘটে। সুইচিং সার্কিটের এই যে আউটপুটে দেখতে পাচ্ছ, এই আউটপুটের মধ্যে ফ্রিকোয়েন্সি সহ একটা এসি ওয়েভ বের হয়। ফ্রিকোয়েন্সি সহ একটা সুইচিং সার্কিট থেকে কি বের হয়? এসি ওয়েভ বের হয়। বের হয়ে কোথায় যায়? ট্রান্সফরমারের মধ্যে যায়। ট্রান্সফরমারটা কি? ট্রান্সফরমারটা হচ্ছে, দেখো, ট্রান্সফরমার একটা এমন ইনস্ট্রুমেন্ট যা দ্বারা আমরা ভোল্টেজকে কি করতে পারি? কমানো এবং বাড়ানো করতে পারি। মানে ভোল্টেজটাকে আমরা কমাতেও পারি, বাড়াতেও পারি। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই ট্রান্সফরমার মনে রাখবা কখনো ডিসিতে কাজ করবে না। এই ট্রান্সফরমার হচ্ছে আমাদের সর্বদাই এসিতে কাজ করবে। দ্যাটস ওয়াই আমাদের এখানকার প্রাপ্ত ডিসিটাকে সুইচিং সার্কিটের সাহায্যে আমাদের কি করতে প্রয়োজন হয়েছে? এসিতে রূপান্তর করতে প্রয়োজন হয়েছে। আর এসিতে রূপান্তর করে সেখানে আমাদের কি পেয়েছি? আমরা ফ্রিকোয়েন্সি পেয়েছি। সেই ফ্রিকোয়েন্সি সহ আমরা এখানকার এসি ভোল্টেজটাকে বা এসি ওয়েভটাকে বা এসি কারেন্টটাকে ট্রান্সফরমারের সাহায্যে স্টেপ ডাউন করে নিয়েছি। সেই ভোল্টেজটাকে কমাই নিয়েছি। কার সাহায্যে? ট্রান্সফরমারের সাহায্যে। দেন ট্রান্সফরমার থেকে সেটা কোথায় পাঠাইছি? সেটা আমরা রেকটিফায়ারের মধ্যে পাঠিয়ে দিয়েছি। রেকটিফায়ার কি করছে? রেকটিফায়ার হচ্ছে আবার পুনরায় এখানে যে কাজটা করেছিল, শুরুতে যে কাজটা করেছিল সেম কাজ করেছে। মানে হচ্ছে ডিসিতে রূপান্তর করেছে। এসি থেকে ডিসিতে রূপান্তর করছে। দেন সেই ডিসি ভোল্টেজটা কিন্তু আমাদের ছিল একদম পিওর ডিসি ভোল্টেজ না, সেখানে এসির উপাদান মিশ্রিত ছিল। দ্যাটস ওয়াই ফিল্টার দিয়ে আমরা সেই ডিসি ভোল্টেজটাকে পিওর একটা ডিসি ভোল্টেজে রূপান্তর করব। করার পর সেটাকে আমরা আউটপুটে প্রোভাইড করব। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই যে এইখানে এইটার প্রয়োজন কি? এই যে এই ফিডব্যাক সংযুক্ত লাইনটা, এটা কি দরকার, তাই না? তাই না? দেখো, এখন এখানে আমাদের একটা ব্লক আছে ফিডব্যাকের মধ্যে সংযুক্ত। এই ব্লকটা হচ্ছে সেন্সর, আউটপুট ইনপুট সেন্সর বা আউটপুট সেন্সর। এটা হচ্ছে আউটপুট সেন্সর। তো এই আউটপুট সেন্সরের সাহায্যে আমরা দেখব যে আমার আউটপুটে যে ডিসি ভোল্টেজটা উৎপন্ন হবে সেটা আমাদের
লোডের মধ্যে ঠিক মতো যাচ্ছে কিনা, লোডের মধ্যে ঠিক মতো যাচ্ছে কিনা সেটাকে দেখবে এই আউটপুট সেন্সরটা দেখবে। আউটপুট সেন্সর দেখবে আমার এই ডিসি ভোল্টেজটা আমার লোডে ঠিকভাবে যাচ্ছে কিনা, আমার ইনস্ট্রুমেন্টটা ঠিকভাবে চলছে কিনা। তো যখন দেখবে যে ঠিকভাবে চলছে না, যখন দেখবে যে ঠিকভাবে চলছে না বা আমার ভোল্টেজটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, আউটপুটে আমার ভোল্টেজ যেটা দরকার, আমার ইনস্ট্রুমেন্টটা চালাতে গিয়ে যে ভোল্টেজটা দরকার সেই ভোল্টেজটা কমে যাচ্ছে বা কম পাচ্ছি, তখন কি করবে আউটপুট সেন্সরটা আমার এমপ্লিফায়ারকে নির্দেশ করবে, এমপ্লিফায়ার ইরর এইটাকে নির্দেশ করবে যে তুমি কি করবা, তুমি হচ্ছে এই এমপ্লিফায়ারটা একটা সিগন্যাল প্রদান করবে। এমপ্লিফায়ার থেকে আমরা সিগন্যাল পাই, তাই না? এমপ্লিফায়ার আউটপুট থেকে আমরা একটা সিগন্যাল পাবো, যে সিগন্যালটা আমার এই পালস ওয়াইড মডুলেটরকে নির্দেশ করবে, পালস ওয়াইড মডুলেটরকে কমান্ড করবে। পালস ওয়াইড মডুলেটর হচ্ছে একটা অসিলেটর। এই পালস ওয়াইড মডুলেটর কি একটা অসিলেটর। এই পালস ওয়াইড মডুলেটর থেকে কি বের হয়, ফ্রিকোয়েন্সি বের হয়, যেই ফ্রিকোয়েন্সিটা আমার এই সুইচিং সার্কিটের মধ্যে প্রবেশ করে। এই পালস ওয়াইড মডুলেটর থেকে যে ফ্রিকোয়েন্সিটা বের হয় সেটা আমার সুইচিং সার্কিটের মধ্যে কি করে, প্রবেশ করে। সুইচিং সার্কিটের মধ্যে প্রবেশ করার ফলে আমার এই সুইচিং সার্কিটের মধ্যে কি ঘটবে, ফ্রিকোয়েন্সির পরিমাণটা বৃদ্ধি করবে। যদি কোনো কারণে আমার এই ডিসি ভোল্টেজটা এখানে কম হয়, আউটপুটের ডিসি ভোল্টেজটা কম হয়, তখন এখানে কি করবে পালস ওয়াইড মডুলেটর ফ্রিকোয়েন্সির পরিমাণটা বাড়িয়ে দেবে। কোথায়, সুইচিং সার্কিটের মধ্যে। দেন এই সুইচিং সার্কিটের মধ্যে যে ফ্রিকোয়েন্সির পরিমাণটা বাড়ায় দিচ্ছে, তবে তখন ওই ফ্রিকোয়েন্সি সহ ভোল্টেজটাকে আমরা আবার কোথায় দিচ্ছি, স্টেপ ডাউন ট্রান্সফরমারের মধ্যে দিচ্ছি। দেওয়ার পর রেকটিফায়ারের সাহায্যে ফিল্টার করে আবার আউটপুটে পাঠিয়ে দিচ্ছি। যখন দেখা যাবে যে এই ডিসি ভোল্টেজটা কখনো বা কোনো কারণে যদি দেখা যায় আমার যে ইনস্ট্রুমেন্টে বা আমার যে লোডের মধ্যে ভোল্টেজটা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, এই আউটপুট থেকে আমার ভোল্টেজটা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, তখন কি হয়, তখন এই যে আউটপুট যে সেন্সর আছে এইটা হচ্ছে আমার এমপ্লিফায়ার ইররকে বলে যে আউটপুটের মধ্যে কি হচ্ছে, বেশি ভোল্টেজ যাচ্ছে বা বেশি ভোল্টেজটা পাওয়া যাচ্ছে। তখন এমপ্লিফায়ার ইরর একটা সিগন্যাল প্রদান করে, কাকে করে, পালস ওয়াইড মডুলেটরকে একটা সিগন্যাল প্রদান করে, যে সিগন্যালটা এই পালস ওয়াইড মডুলেটর বুঝে যায় যে আমার আউটপুটে কি হচ্ছে, আউটপুটে বেশি পরিমাণে ভোল্টেজ পাওয়া যাচ্ছে। তখন কি করে এই পালস ওয়াইড মডুলেটরটা তার ফ্রিকোয়েন্সিকে কমিয়ে দেয়, যে ফ্রিকোয়েন্সিটা এই সুইচিং সার্কিটের মধ্যে দিত সেই ফ্রিকোয়েন্সিটা সে কি করে, কমিয়ে দেয়, যাতে আমার আউটপুটে ভোল্টেজটা কম পাওয়া যায়। তাহলে আমরা এই ফিডব্যাক যে ব্লকটা আছে বা যে ইউনিটটা দেখতে পাচ্ছ, এই ফিডব্যাক ইউনিটের সাহায্যে আমরা আউটপুটের ভোল্টেজটাকে সুন্দরভাবে কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি বা কন্ট্রোল করতে পারি। আশা করি তোমরা এই যে ব্লকটা বা এই যে চিত্র সহ এসএমপিএস এর কার্যপ্রণালী এটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানাই দাও যে ভাইয়া বুঝতে পারছি। জাস্ট একটু আমাকে কমেন্ট করে জানাই দাও দ্রুত, কারণ আমরা আরো বেশ কয়েকটা রচনামূলক কোশ্চেন সলভ করব। তোমরা আমাকে কমেন্ট করো। আকাশ কুমার বলছো ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে এটা তোমরা তোমাদের এটা শুরুতে করানোর মানে হচ্ছে, তোমরা যেহেতু এটা আমি সাজেশনে দিয়েছিলাম, তোমাদের একাডেমিক সিলেবাসের মধ্যে এটা পড়ানো হয়নি ক্লাসের মধ্যে, দ্যাটস ওয়াই আমি শুরুতেই তোমাদের এটা পড়িয়ে নিলাম। বলা যায় না যদি এটা দিয়ে দেয় পরীক্ষায়, সেজন্য আমি আগেই তোমাদের বুঝাই দিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা যেগুলো শিখবো এগুলো কিন্তু আমাদের আগের সিলেবাস অনুযায়ী আমরা ইম্পর্টেন্ট দেখে কয়েকটা রচনামূলক কোশ্চেন প্র্যাকটিস করব। আচ্ছা, তাহলে এটা আমি মিশাই দিচ্ছি। হ্যাঁ, মঞ্জুর বলছো বইতে খুঁজে পাচ্ছি না। তুমি হচ্ছে কোন টেকনোলজি থেকে বলছো, অর্থাৎ তোমার বই কি পাওয়ার ইলেকট্রনিক্স নাকি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স? দুইটা বইয়ের মধ্যেই আছে, ভালো করে খুঁজো।
পাওয়ার ইলেকট্রনিক্সের সম্ভবত এটা কত অধ্যায়, শেষের দিকে সম্ভবত থাকবে, আমি শিওর বলতে পারছি না। আর ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের 14 অধ্যায়ের দিকে তোমরা পারবা। আচ্ছা, চলো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আইজিবিটি। হ্যাঁ, আইজিবিটি এর গঠন এবং কার্যপ্রণালী। আমরা প্রথমেই দেখবো এবার আইজিবিটি এর গঠন এবং কার্যপ্রণালী। প্রশ্নটা হচ্ছে আইজিবিটি, আইজিবিটি এর গঠন এবং কার্যপ্রণালী। দেখো, আইজিবিটি এর গঠন এবং কার্যপ্রণালী। হ্যাঁ, তো আইজিবিটিটা আসলে কি? আইজিবিটিটা আমরা জানি যে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, তাই না? ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। তো শুরুতেই তোমরা যখন আইজিবিটির গঠন লিখবা তখনই লিখে দিবা যে আইজিবিটি এর অর্থ হচ্ছে, বা আইজিবিটি এর ফুল ফর্ম বা পূর্ণরূপ হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। ওকে, ফাইন। আচ্ছা, এবার আসো যে এই আইজিবিটিটা আসলে এর গঠন চিত্রটা কিরকম হবে আমরা একটু সেটা দেখব। ওকে, আচ্ছা, এখানে থাকবে এন অর্থাৎ নেগেটিভ চার্জ, এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা অপরিবাহী। আচ্ছা, তারপর এখান থেকে একটা টার্মিনাল বের হবে।
দেখো এখানে একটু খেয়াল করো যে আসলে এখানে আসলে টার্মিনাল কয়টা। আমাদের যে আইজিবিটি আছে, এই আইজিবিটি এর টার্মিনাল কয়টা? আইজিবিটি এর টার্মিনাল হচ্ছে তিনটা, গেট, ইমিটার, আর একটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, গেট, ইমিটার, কালেক্টর। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কালেক্টর টার্মিনাল সি। এই যে দুটো টার্মিনাল দেখতে পাচ্ছ, এখানে একটা, এই যে এখানে একটা, এই দুটো টার্মিনাল হচ্ছে আমার কমন করে দেওয়া বা শর্ট করে দেওয়া। হ্যাঁ, কমন করে দেওয়া, দেখো একসাথে কি করে দেওয়া আছে, কমন করে দেওয়া আছে না? তাহলে এই টার্মিনালটা হচ্ছে আমাদের কি জানো, এই টার্মিনালটা হচ্ছে আমাদের একটা টার্মিনাল, ইমিটার টার্মিনাল। এখানেও এটা হচ্ছে আমাদের একটা ইমিটার টার্মিনাল। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ, এই টার্মিনালটা হচ্ছে আমার গেট টার্মিনাল। ঠিক আছে, আচ্ছা। আমার এই যে এখানে যে গঠন চিত্রটা, এই গঠন সার্কিটের মধ্যে আমার আসলে ভোল্টেজটা, যে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া হয়, সেটা হচ্ছে, সেই সাপ্লাই ভোল্টেজ বলবো না, মানে এখানে একটা ভেরিয়েবল ভোল্টেজ দেওয়া হয়। দেখো, আচ্ছা, ভেরিয়েবল ভোল্টেজটা দেখানোর আগে তোমাদের এখানে একটা ভোল্টেজ সংযুক্ত হবে, যেটি হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ। এই সার্কিটের মধ্যে একটা সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। ওকে, ফাইন, ঠিক আছে। দেখো, এইটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজটার নাম দিলাম হচ্ছে ভি সিসি। ইচ্ছা, তোমার যে ইচ্ছা সেইটা দিতে পারো এখানে। হ্যাঁ, সার্কিটের এই সাপ্লাই ভোল্টেজটার নাম দিলাম ভিসিসি। ওকে, এটা হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো, এইখানে আমরা একটা ভোল্টেজ দিব, যেই ভোল্টেজটা হচ্ছে আমাদের মূলত কি ভোল্টেজ বলতো, একটা ভেরিয়েবল ভোল্টেজ। কি ভোল্টেজ? এই জায়গায় একটা আমরা ভোল্টেজ দিব ইমিটার এবং গেটের সাথে, ইমিটার এবং গেটের সাথে সেই ভোল্টেজটা হবে আমাদের একটা ভেরিয়েবল ভোল্টেজ। তো এই যে ভোল্টেজের একটা আমরা সোর্স আমরা এখানে সংযুক্ত করলাম, যেটা হচ্ছে একটা পরিবর্তনশীল ভেরিয়েবল ভোল্টেজ, যে ভোল্টেজটার নাম আমরা দিতে পারি ভিজিই, ভিজিই। ঠিক আছে, ফাইন। দেখো, আমাদের এখানে আসলে জাংশন কয়টা, আগে আমরা সেটা চিহ্নিত করি। হ্যাঁ, উপরে সবার উপরের দিকে যদি তাকাই, আমাদের এখানেও এন আছে এবং এখানেও একটা এন এর স্তর আছে। পাশাপাশি দুইটা এন এর স্তর থাকায় আমরা বলতে পারি যে এখানে এই যে এতটুকু অংশ, এতটুকু অংশ হচ্ছে আমার একটা জাংশন, যেটা ধরলাম J1। সেম ভাবে বলতে পারি এখানেও একটা জাংশন, যেটা হচ্ছে J1। হ্যাঁ, ঠিক আছে, এখানেও আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের J1 জাংশন। ওকে, শুরুতেই আমাদের এন অঞ্চল, মানে এন টাইপের, যে এখানে একটা একখণ্ড সেমিকন্ডাক্টর আছে, কি টাইপের, এন টাইপের। তারপর দেখো, তারপরে নিচের একটু অংশের দিকে তাকাও, নিচের যে আমার যে স্তর আছে বা যে লেয়ার আছে, সেটা কি, পি টাইপের না, পজিটিভ চার্জ যুক্ত পি টাইপের। এটা হচ্ছে জাংশন 2। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে হচ্ছে আমাদের এখানে একটা স্তর আছে, যেটা হচ্ছে এন টাইপের একটা সেমিকন্ডাক্টরের স্তর। তার সাথে দেখো এইখানে একটা জাংশন আছে, যে জাংশনটা হচ্ছে J3। তাহলে আমরা কি বলতে পারি, যে 3 জাংশন, তাহলে 3 জাংশন, জাংশন বিশিষ্ট, অথবা 4 স্তর। এই যে আমার এখানে একটা স্তর, এইখানে একটা স্তর, এইখানে একটা স্তর, এখানে একটা স্তর, মানে 4টা স্তর বা 4টা লেয়ার। ঠিক আছে, 4টা স্তর বা 4টা লেয়ার। ঠিক আছে, 3টা জাংশন, 4টা স্তর, এবং কয়টা টার্মিনাল, 3টা টার্মিনাল, 3টা টার্মিনাল। 3টা টার্মিনাল কি কি বলতো? 3টা টার্মিনাল হচ্ছে এখানে কি কি, একটা হচ্ছে গেট, এই যে গেট, দেখো এখানে একটা ইমিটার, এখানে একটা ইমিটার, দুইটা ইমিটার শর্ট করে একটা করা হয়েছে, মানে গেট, ইমিটার, আর একটা হচ্ছে এখানে কালেক্টর। ঠিক আছে, তাহলে 3টা টার্মিনাল, তাহলে 3 জাংশন বিশিষ্ট, 4 স্তর বিশিষ্ট, এবং 3 টার্মিনাল, যথা গেট, ইমিটার, আর একটা কি, কালেক্টর। এর যে আহ, আমাদের যে গঠন চিত্রটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, অর্থাৎ আইজিবিটি। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি দেখি যে এখানকার আসলে কার্যপ্রণালীটা আসলে কিভাবে ঘটতেছে, একটু খেয়াল রাখবা। আমি এখানে একটা তোমাদের দিব, একটা হচ্ছে কার্ভ অঙ্কন করে দেখাবো। এই কার্ভটা যে ভালোভাবে বুঝবে, সে হচ্ছে আমাদের এখানকার যে
কার্যপ্রণালীটা সেটাও খুব সুন্দরভাবে বুঝে যাবে। হ্যাঁ, ওকে, একটু লক্ষ্য করো। তোমাদের এখানে কারো কোনো সমস্যা আছে কি? তোমাদের কি কোথাও শুনতে অসুবিধা হচ্ছে আমার কথা? তোমাদের কি কোথাও শুনতে অসুবিধা হচ্ছে আমার কথা? ওকে, দেখো, এবার আমরা এখানে একটা কার্ভ অঙ্কন করবো, কার্ভ। ঠিক আছে, খেয়াল রাখো, এখানে একটা ভিসিসি ভোল্টেজ সোর্স আছে। হ্যাঁ, এই পুরো সার্কিটের আমাদের যে মেইন ভোল্টেজ সোর্সটা সেটি হচ্ছে আমাদের ভিসিসি ভোল্টেজ সোর্স। এই ভিসিসি ভোল্টেজ সোর্স দ্বারা আমরা খেয়াল করো কি কি করতে পারি। এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনালের সাথে এখানে আমাদের পজিটিভ একটা অংশ বা লেয়ার সংযুক্ত আছে। তার মানে আমরা বুঝতে পারছি এখানকার পজিটিভ চার্জ আর এখানকার পজিটিভ চার্জ মিলে আমাদের এখানে কি ঘটছে, একটা ফরওয়ার্ড বায়াস ঘটছে। যে কোনখানে ঘটছে, আমাদের এই জে থ্রি জাংশনের মধ্যে। আমাদের এই জে থ্রি জাংশনের মধ্যে আমাদের এই জে থ্রি জাংশনের মধ্যে কি ঘটতেছে, একটা ফরওয়ার্ড বায়াস পাচ্ছে। ফরওয়ার্ড বায়াস পাওয়া মানে এই জাংশনটা আমার কন্ডাকশন মোডে চলে যাওয়া, মানে এই জাংশনটা কি হয়ে যাবে, আমার ভেঙে যাবে, অর্থাৎ কন্ডাকশন মোডে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। আবার অপর দিকে খেয়াল করো, এখানকার নেগেটিভ টার্মিনাল কোথায় গেছে এটা দেখো তো। এই যে এখানে এসে আমার ইমিটারের সাথে সংযুক্ত হয়েছে। তাহলে এই ইমিটারের মধ্যে খেয়াল করো কি সংযুক্ত আছে, এখানে এন টাইপ সংযুক্ত আছে। আবার ওই সংযুক্ত লাইনটা আমার এই ইমিটারের মধ্যে কোথায় সংযুক্ত আছে, এই এন টাইপের সাথে সংযুক্ত আছে। তার মানে বুঝতে পারছি এখানকার নেগেটিভ এই যে এখানে এবং এখানে সংযুক্ত, তাই না? তার মানে দেখো তো, তাহলে এখানেও কিন্তু একটা নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট হয়ে গেছে। নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট হয়ে যাওয়া মানে আমার এই জে ওয়ান জাংশনটা ফরওয়ার্ড বাস প্রাপ্ত হওয়া বা কন্ডাকশন মুডে থাকা। যদি কন্ডাকশন মুডে থাকে তাহলে কি এখানকার জাংশনটা থাকবে? জাংশনটা তো ভেঙে যাবে। এখানকার কি থাকবে, জাংশনটা ভেঙে চলে যাবে, এই জাংশনটা ভেঙে চলে যাবে। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে দেখো আমার দুইটা জাংশন ভেঙে গেছে। ওকে, একটা জে থ্রি আর একটা হচ্ছে জে ওয়ান। তাহলে বাকি থাকলো কোনটা, জে টু। এই জে টু জাংশনটা না ভাঙলে আমরা কিন্তু এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবো না। এর ভেতর দিয়ে আমি বলতে কি বোঝাচ্ছি, অর্থাৎ আমার কালেক্টর থেকে কারেন্টটা বের হয়ে এখানে যে পজিটিভ কারেন্টটা আছে, আমার ভিসিসি ভোল্টেজ সোর্সের যে পজিটিভ কারেন্টটা আছে, এই পজিটিভ কারেন্টটা বের হয়ে আমার ইমিটারের দিকে আমার প্রবাহিত হতে পারবে না। কেন পারবে না বলতো, কারণ এখানে একটা বাধা আছে বা এখানে একটা আমার কি দেওয়া আছে বলতো, দরজা আছে বা এখানে একটা আমার জাংশন আছে। যে জাংশনটা না ভাঙা পর্যন্ত আমার এখানকার ভিসিসি সোর্সের মধ্য থেকে কালেক্টরের মধ্য দিয়ে বের হয়ে যাওয়া যে কারেন্টটা, এই কারেন্টটা আমার এই সার্কিটের ভেতর দিয়ে প্রবাহিত হতে পারবে না। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে কেমনে আমরা এই সার্কিটের মধ্য দিয়ে এটা প্রবাহিত করব, তাই না? খেয়াল করো, এবার এবার দেখো, আমার খেয়াল রাখো এইখানে কি আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। যে ভোল্টেজ সোর্সটা হচ্ছে ভিজিই ভোল্টেজ সোর্স, মানে ভেরিয়েবল ভোল্টেজ সোর্স। ধরলাম এইটা যদি হয় জিরো, আমার ভিজিই ভোল্টেজ সোর্সটা হচ্ছে জিরো, জিরো ভোল্ট। হ্যাঁ, ভিজি ভোল্টেজটা হচ্ছে এখন এই মুহূর্তে জিরো ভোল্ট। তো এই জিরো ভোল্ট থাকা অবস্থায় আমার এখানে এখানকার যে কারেন্টটা মনে রাখবা, উপরের দিকে আমার ইমিটার কারেন্ট নির্দেশ করছে। উপরের দিকে যত উপরের দিকে উঠবে, কার্ভটা যত উপরের দিকে উঠবে তত মনে রাখবা যে সেটা আমার ইমিটার কারেন্টকে নির্দেশ করছে। হ্যাঁ, আচ্ছা দেখো, তো এখন ভিজি ভোল্টেজ সোর্সটার এবার কাজ, ভিসিসির ভোল্টেজ সোর্সের কাজ কিন্তু শেষ। ভিসিসি ভোল্টেজ সোর্স দিয়ে আমরা দুইটা জাংশন ভেঙে ফেলছি অলরেডি। একটা হচ্ছে জে ওয়ান জাংশন, এটা হচ্ছে জে থ্রি জাংশন। এখন আমাদের জে টু জাংশনটা ভাঙতে হবে, তাই না? বা জে টু জাংশনটাকে আমাদের ফরওয়ার্ড ব্যাসে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, এই ভিজি ভোল্টেজ সোর্সটা আমরা এবার কাজে লাগাবো। ভিজি ভোল্টেজ সোর্সটা এবার ধীরে ধীরে বাড়াবো। ঠিক আছে, যখন আমরা ভিজি সোর্সের ভোল্টেজটা বাড়াবো, ধরো যে ভিজিই ইকুয়াল 1 ভোল্ট। যখন আমরা এটাকে 1 ভোল্ট করে ফেললাম তখন কি হয় দেখো, 1 ভোল্ট করার পর
আমরা এইখানে একটা কারেন্ট পাচ্ছি, খেয়াল করো। এই এতটুকুর মধ্যে আমরা এই যে এখানে একটা কারেন্ট পাচ্ছি। কিভাবে পাচ্ছি দেখো, এই একটু দেখো, এই দেখো, খেয়াল করো, তাই না? এই এতটুকুর মধ্যে আমরা একটা কারেন্ট পাচ্ছি এই বিন্দুতে। এই কারেন্টটাকে ধরে নিলাম 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার একটা কারেন্ট। ওকে, ফাইন। তার মানে আমরা বুঝলাম যে কিভাবে টু এম্পিয়ার কারেন্টটা পাচ্ছি। দেখবা তোমরা একটু, মানে এর মধ্য দিয়ে যে ইমিটার কারেন্টটা ফ্লো করবে, বা এর মধ্য দিয়ে যে ইমিটার কারেন্টটা আমাদের যাতায়াত মানে চলে যাবে, কালেক্টর থেকে ইমিটারের দিকে চলে যাবে, কিভাবে যাবে একটু দেখবা, খেয়াল করো। আমার ভিজি ভোল্টেজের পজিটিভ কোনটা, এইটা, নেগেটিভ কোনটা, এইটা। তাহলে এইটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ চার্জগুলো আমার কোথায় আসবে, এখানে আসবে, রাইট, এই জায়গায় আসবে। তাহলে এই জায়গার কোথায় আসবে, এটা তো অপরিবাহী, কোথায় আসবে, এর উপরে আসবে, মানে এখানে আসবে, এখানে আসবে। তো মনে রাখো যে আমার ক্যাপাসিটরের একটা বৈশিষ্ট্য আছে। ক্যাপাসিটরের বৈশিষ্ট্য কিরকম, এটা হচ্ছে একটা ক্যাপাসিটরের বৈশিষ্ট্য। এখানে পজিটিভ আসলে এটা অটোমেটিক নেগেটিভ হয়ে যায়, বা এখানে যদি নেগেটিভ থাকে এটা অটোমেটিক পজিটিভ হয়ে যায়, ঠিক আছে? আর মাঝখানে যে অংশটা, এইটা হচ্ছে আমার অপরিবাহীর একটা অংশ। তাহলে আমি কি বলছিলাম, এইটা হচ্ছে একটা অপরিবাহী, হ্যাঁ। তাহলে এখানে যদি আমার পজিটিভ আসে তাহলে এটা কি হবে, অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। তার মানে এখানে যদি পজিটিভ আসে তাহলে আমার এর ভেতরে দেখো, এর ভেতরে কি, এই যে এখানে অটোমেটিক কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? এর ভেতরে কি হবে, নেগেটিভ হয়ে যাবে, খেয়াল রাখো। তাহলে যত বেশি আমি ভিজিই ভোল্টেজটাকে বাড়াবো, যত বেশি এখানে পজিটিভ আসবে, যত বেশি আমার এখানে পজিটিভ আসবে, তত বেশি আমার এখানে দেখো এই নেগেটিভ গুলো, এখানে যে নেগেটিভ গুলো ছিল সেখানে আমাদের এখানে পজিটিভ নেগেটিভ হতে শুরু করবে, তাই না? এখানে নেগেটিভ গুলো আরো বাড়তে শুরু করবে। যত বেশি নেগেটিভ ছিল আরো নেগেটিভ বাড়তে শুরু করবে এই জায়গায়, খেয়াল করো কিভাবে বাড়তেছে, কারণ এখানে পজিটিভ হচ্ছে। আর এর বিপরীত কোনটা, এর বিপরীত হচ্ছে এইটা। তাহলে এখানে নেগেটিভ হতে শুরু করছে। পজিটিভ হলে এখানে কি হবে, অটোমেটিক আরো নেগেটিভ হতে শুরু করবে। আর এই যে নেগেটিভ হতে শুরু করতেছে এখানে, আর আগে থেকে কিন্তু এখানে আমাদের এন স্তরগুলো ছিল, তাই না? এখানে কিন্তু এন এর একটা স্তর ছিল। তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু আগে থেকে একটা এন এর একটা স্তর ছিল। সেই স্তরটার মধ্যে এবার ওই নেগেটিভ এবং এই নেগেটিভ মিলে এখানে নেগেটিভের পরিমাণটা বৃদ্ধি পাবে। আর এই নেগেটিভের পরিমাণটা যত বেশি বৃদ্ধি পাবে, আমার এই জাংশনটা খুব দ্রুত ভেঙে যাবে। এই জে টু জাংশনটা খুব দ্রুত কি হয়ে যাবে, ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে বা ভেঙে যাবে। তাহলে ভিজি ভোল্টেজটাকে আমরা যত বেশি বাড়াবো, এখানে আমাদের পজিটিভ চার্জগুলো তত বেশি আসবে। আর যত বেশি এখানে পজিটিভ চার্জগুলো আসবে, তত বেশি আমাদের এর ভেতরে নেগেটিভ মানগুলো বা নেগেটিভ চার্জগুলো বেড়ে যাবে। আর নেগেটিভ চার্জগুলো বেড়ে যাওয়ার ফলে আমার এই জাংশনটা ভেঙে যেতে শুরু করবে। তাহলে এই জাংশনটা যদি ভেঙে যেতে শুরু করে, তাহলে আমরা দেখো কি পাচ্ছি, খেয়াল রাখো। এখানে আমরা দেখো, প্রথম অবস্থায় যদি আমি ভিজি ভোল্টেজটাকে এখানে 1 ভোল্ট দেই, তাহলে আমরা এই ইমিটার থেকে একটা কারেন্ট ফ্লো করবে, এখানে একটা, আরেকটা কারেন্ট ধরো এখানে একটা, ঠিক আছে? তাহলে এই যে একটা কারেন্ট এটা হচ্ছে কালেক্টর কারেন্ট, ইমিটারের দিকে প্রবাহিত হচ্ছে, হ্যাঁ। কালেক্টর থেকে কারেন্টটা কার দিকে প্রবাহিত হচ্ছে, ইমিটারের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই কারেন্টের মানটা তত বেশি বেড়ে যাবে যত বেশি আমরা ভিজি ভোল্টেজটাকে বাড়াবো। দেখো এবার যদি আমি ভিজি ভোল্টেজটাকে আরো বাড়াই দেই, এই যে এখানে নিয়ে আসি, খেয়াল করো, ভিজি ভোল্টেজটাকে যদি আমি এবার 2 ভোল্ট করি, তাহলে কি হবে, আমার কারেন্টটা আরো বেড়ে যাবে। কত হবে এবার, ধরো 4 এম্পিয়ার হবে, ঠিক আছে? আমি যদি আরো বাড়াই দেই, দেখো আমি যদি আরো ভোল্টেজটাকে বাড়াই, এবার যদি আমি কত করি, ভিজিই করি তোমার হচ্ছে 3 ভোল্ট, তাহলে কি হবে খেয়াল করো, আমার এখানকার কারেন্টটা হবে এবার 6 এম্পিয়ার। সাপোজ মেইন কথা হচ্ছে আমাকে এই পুরো সার্কিটটাকে আমাকে কন্ডাকশন মোডে নিয়ে আসতে হবে। মানে এখান থেকে এই পর্যন্ত, মানে এখানে কারেন্ট ফ্লো করার কোনো বাধা থাকবে না। আমাকে সবগুলো বাধাগুলোকে, এখানে যে আমার যে ইয়াগুলো ছিল, যে জাংশনগুলো ছিল, এই জাংশনগুলোকে রাখা যাবে না, এই জাংশনগুলোকে ভেঙে ফেলতে হবে। শুরুতেই আমরা ভিসিসি ভোল্টেজ দিয়ে আমরা এখানকার যে J1 জাংশন ছিল সেটাকে ভেঙে ফেলছি। তারপর এখানকার যে জাংশনটা ছিল J3, এই জাংশনটাকেও আমরা শুরুতেই ভেঙে ফেলছি। তারপর আমরা ভিজি ভোল্টেজটা বাড়াতে শুরু করছি, ভিজি ভোল্টেজটা একটু করে বাড়াতে শুরু করলাম।
আর এখানে যে জাংশনটা ছিল সেই জাংশনটাও আমার একটু করে ভাঙতে শুরু করলো। আর এই জাংশনটা যখন আমার একটু করে ভাঙা শুরু করবে, আমার এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো একটু করে বাড়তে শুরু করবে। যখন আমার 1 ভোল্ট ছিল তখন দেখো আমার 2 এম্পিয়ার কারেন্ট, যখন আমার 2 ভোল্ট ছিল তখন আমার এখানে 4 এম্পিয়ার কারেন্ট, যখন এখানে 3 ভোল্ট তখন এখানে 6 এম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, তাহলে ধীরে 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 এভাবে কি করবে, কারেন্টটা বাড়তে থাকবে। ওকে, এতটুকু তোমরা বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার থাকলে ক্লিয়ার লেখো। মেইন কথা হচ্ছে কালেক্টর থেকে কারেন্টটা ইমিটারের দিকে ফ্লো করতে হবে এই সার্কিটের ভেতর দিয়ে। তার মানে এই এই কারেন্টটাকে ফ্লো করতে গেলে এখানে যতগুলো বাধা থাকবে এই বাধাগুলোকে, এই দরজাগুলোকে বা এই গেটগুলোকে বা এই দেয়ালগুলোকে আমাদের কি করতে হবে, ভেঙে ফেলতে হবে। সেগুলো কিভাবে ভাঙবো, শুরুতেই ভিসিসি ভোল্টেজ দিয়ে 1 নাম্বার জাংশন আর 3 নাম্বার জাংশন ভেঙে ফেলবো। তারপরে থাকতেছে আমার এখানে 2 নাম্বার জাংশন, এই 2 নাম্বার জাংশন ভাঙানোর জন্য আমাকে ভিজি ভোল্টেজটা প্রয়োগ করতে হবে। এই ভিজি ভোল্টেজটা প্রয়োগ করে আমি এই যে 2 নাম্বার জাংশনটা আছে এই জাংশনটা ভেঙে ফেলতে পারবো। ঠিক আছে, এই জাংশনটা যত বেশি ভোল্টেজ প্রয়োগ করব তত বেশি আমার এই জাংশনটা ভাঙতে থাকবে, আর যত বেশি ভাঙতে থাকবে তত বেশি আমার এই যে কালেক্টর থেকে কারেন্টটা ই মিটারের দিকে ফ্লো করবে। কার দিকে? ই মিটারের দিকে ফ্লো করবে। ওকে, এই যে এই কারেন্টটা, এই যে এইটা, এই যে কারেন্টটা, এই যে কারেন্ট, ঠিক আছে, এই যে কারেন্টটা। বুঝছো তোমরা? তোমরা কি বুঝছো? ক্লিয়ার? জাস্ট ক্লিয়ার থাকলে আমাকে একটু বলো যে ভাইয়া ক্লিয়ার। ওকে, ফাইন। আচ্ছা, এবার চলো আমরা আরেকটা রচনামূলক কোশ্চেনে যাব, খুব ইম্পর্টেন্ট রচনামূলক কোশ্চেন। এবার হচ্ছে আমরা দেখব যে জিটিও এর গেট টার্ন অন এবং টার্ন অফ পদ্ধতি। জিটিও এর গেট টার্ন অন এবং টার্ন অফ পদ্ধতি। ঠিক আছে, টার্ন অন এবং টার্ন অফ পদ্ধতি দেখব। তো সেজন্য আমাদের জানতে হবে শুরুতেই এই জিটিওটা আসলে কি। জিটিওটা হচ্ছে আমাদের গেট টার্ন অফ থাইরিস্টর, তাই না? জিটিও মানে কি? জিটিও মানে হচ্ছে গেট টার্ন অফ, গেট টার্ন অফ থাইরিস্টর। গেট টার্ন অফ থাইরিস্টর মনে রাখবা, জিটিও এর ফুল ফর্মটা লিখবা তোমরা, গেট টার্ন অফ থাইরিস্টর। ওকে, আচ্ছা, এখন জিটিও এর প্রতীকটা আমরা এবার দেখব। আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করার আগে বেসিকটা একটু হালকা জেনে নিয়ে তারপর আমরা এটার অ্যান্সার করব। ওকে, খেয়াল করো। জিটিও এর প্রতীক কিন্তু 3টা, আমি জাস্ট একটা তোমাদের দেখাই দিই। জিটিও এর প্রতীক কিন্তু কয়টা? 3টা। আচ্ছা, এই যে প্রতীকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে আমার গেট। ঠিক আছে, অ্যানোড, ক্যাথোড, গেট। মনে রাখবা একটা জিটিও কে টার্ন অন করতে গেলে আমার অ্যানোডের গেটের মধ্যে, এই গেটের মধ্যে পজিটিভ পালস দিতে হবে। এই যে সুইচিং ডিভাইস, এটা কিন্তু একটা সুইচিং ডিভাইস, হ্যাঁ,
এই ডিভাইসটাকে আমার টার্ন অন করতে গেলে মানে চালু করতে গেলে আমাকে কি করতে হবে, এই গেটের মধ্যে একটা পজিটিভ পালস দিতে হবে। কি দিতে হবে? পজিটিভ পালস দিতে হবে। এটাকে চালু করতে গেলে পজিটিভ পালস দিতে হবে, এটাই মেইন কথা। এবং এটাকে বন্ধ করতে গেলে বা অফ করতে গেলে, টার্ন অফ করতে গেলে এটাকে নেগেটিভ পালস দিতে হবে। কি দিতে হবে? নেগেটিভ পালস। কোথায় দিব? গেটের মধ্যে দিব। কোথায় দিব? এই গেটের মধ্যে দিব, গেট টার্মিনালের মধ্যে দিব নেগেটিভ পালস। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কি, এটা এটা হচ্ছে আমাদের একটা জিটিও এর প্রতীক। ঠিক আছে, জিটিও এর প্রতীক। ওকে, ফাইন। আচ্ছা, ভালো করে কিন্তু তুমি একটু তোমরা জিটিও এর প্রতীকটা দেখে নাও, ঠিক আছে? কারণ জিটিও এর প্রতীকটা এখন আমাদের লাগবে, কাজে লাগবে। এবার আমাদের একটা সার্কিট অঙ্কন করতে হবে। আচ্ছা, সার্কিটের কেবল অর্ধেকটা আমরা শেষ করলাম। হ্যাঁ, সার্কিটটা একটু বড়, তোমরা এটা খুব ভালোভাবে আয়ত্ত করবা, কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলেই তোমরা এটা ক্লিয়ারলি করতে পারবা, অঙ্কন করতে পারবা। তোমরা চাইলে বইয়ের সার্কিটটাও দিতে পারো, বইয়ের মধ্যেও কিন্তু সহজ করে দেওয়া আছে। আমার এটা আগের নোট করা ছিল, দ্যাটস ওয়াই আমি এখান থেকে বোঝাতে তোমাদের সুবিধা বোধ করি বিধায় আমি এটাই দেখাই দিচ্ছি। হ্যাঁ, সার্কিটটা মোটামুটি শেষ, দেখো। ওকে, ফাইন। খেয়াল করো এখানে আসলে কোথায় কি ঘটতেছে, একটু খেয়াল করো। এটা ধরলাম একটা ভোল্টেজ সোর্স, যেটা হচ্ছে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এই ভোল্টেজ সোর্সের এটার নাম দিলাম ভিডিসি, এটারও নাম দাও ভিডিসি, ইচ্ছা। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করো, এটা হচ্ছে একটা রেজিস্টর বা রেজিস্ট্যান্স, যেটাকে ধরলাম R1, এটাকে ধরতে পারো R2, এটাকে ধরতে পারো R3, এটাকে ধরতে পারো হচ্ছে L, এটাকে এটাকে L1, এটাকে L2, এটাকে ডায়োড D1, এটাকে ডায়োড D2, এটাকে ক্যাপাসিটর CS। ঠিক আছে, ওকে, ফাইন। এবার আসো, এইখানে যে আমরা দেখতে পাচ্ছি এই যে ডিভাইসটা, একটু ভালো করে খেয়াল করো। এই যে ডিভাইসটা, এই ডিভাইসটা আমরা জানি কোথায় দেখছিলাম, মনে পড়ে তোমাদের?
মনে পড়ে এটাকে আমরা কোথায় দেখছিলাম? এইটা হচ্ছে আমার অ্যানোড টার্মিনাল, এইটা ঠিক আছে। এইটা হচ্ছে আমার ক্যাথোড টার্মিনাল, কি ক্যাথোড। আর এইটা হচ্ছে আমার গেট, তাই না? এই এতটুকু হচ্ছে আমার সেই জিটিও, এই এতটুকু, ঠিক আছে। তাহলে আমরা এই জিটিও কে টার্ন অন করতে গেলে আমাদের কি প্রয়োজন হবে বলতো? টার্ন অন করতে গেলে, জিটিও কে টার্ন অন করতে গেলে আমাদের একটা পজিটিভ পালস প্রয়োজন হবে। যেই পজিটিভ পালসটা আমরা কোথা থেকে পাবো? এই ভিডিসি সোর্সের এই পজিটিভ টার্মিনাল থেকে আমরা পজিটিভ পালস পাবো। ভিডিসি সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে আমরা কি পাবো? পজিটিভ পালস পাবো। এই যে এখান থেকে আমরা এই পজিটিভ টার্মিনাল থেকে পজিটিভ পালস পাবো। আচ্ছা দেখো, তো এই পজিটিভ টার্মিনাল থেকে যদি আমরা পজিটিভ পালস পাই, তাহলে আমার সেই পজিটিভ পালসটা কোথায় যাবে? এই R1 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমার একটা ট্রানজিস্টর, যেটাকে আমরা নাম দিতে পারি কিউ ট্রানজিস্টর, সেই কিউ ট্রানজিস্টরের মধ্যে আসবে। আসার পর কিউ ট্রানজিস্টরের এখানে ইমিটার সাথে আমার কার কানেক্টেড থাকবে? গেটের কানেক্টেড থাকবে, গেটের। ট্রানজিস্টরের ইমিটারের সাথে আমার এই যে গেটের কানেকশন আছে। কার গেটের কানেকশন আছে? এটা কোন গেটের কানেকশন? আমার যে জিটিও আছে সেই জিটিও এর গেটের কানেকশন, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে পজিটিভ পালস দিব, পজিটিভ পালস দিয়ে আমরা জিটিও কে টার্ন অন করব, ঠিক আছে। জিটিও কে কিন্তু এই ভিডিসি সোর্সের পজিটিভ পালস দিয়ে আমরা টার্ন অন করে ফেলছি। ওকে, এবার আসো, এই যে টার্ন অনটা আমরা যে করলাম, যেহেতু বলছে টার্ন অন এবং টার্ন অফ প্রসেস, তাহলে এই প্রসেসটা আমরা একটু দেখব আমাদের একটু গ্রাফের সাহায্যে। দেখো, এই যে এই বিন্দুটা, এটাকে ধরলাম হচ্ছে 0.1 এম্পিয়ার। এটা হচ্ছে আমার জিরো, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি? জিরো। এটাকে ধরলাম হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে আমার 0.9 এম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা ওকে, এই যে জিরো থেকে শুরু করে আমার 0.1 কারেন্টের যখন পৌঁছায় গেছে, তখন কিন্তু আমার কারেন্টটা সোজা উপরের দিকে চলে গেছে, হ্যাঁ ঠিক আছে। মনে রাখবা, জিরো থেকে কারেন্টটা যখন 0.1-এ চলে গেছে, আমার কারেন্টটা সোজা উপরের দিকে চলে গেছে। কোন কারেন্টটা? অ্যানোড কারেন্ট। কারণ জিটিওর মধ্যে, জিটিওর গেটে যখন তুমি পজিটিভ পালস দিবা, তখন জিটিওটা টার্ন অন হবে, টার্ন অন হয়ে এর অ্যানোডের মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, কারেন্ট একটা প্রবাহিত হবে। যে কারেন্টটা হচ্ছে আমার কি কারেন্ট? যে কারেন্টটা হচ্ছে আমার অ্যানোড কারেন্ট। এবং এই অ্যানোড কারেন্টটা মনে রাখবা, যদি কোনোভাবেই এই অ্যানোড কারেন্টটা আমরা 0.1 পার করতে পারি, কি পার করতে পারি? 0.1টাকে ক্রস করতে পারি বা পার করতে পারি। 0.1 পার হয়ে গেলে মনে রাখবা, সেই অ্যানোড কারেন্টটা আমার সোজা একদম কোথায় চলে যাবে? 0.9 এম্পিয়ারে গিয়ে চলে যাবে, 0.9 এম্পিয়ারে চলে যাবে। এইখানে খেয়াল করো, 0.1 এম্পিয়ার পার হয়ে গেলে কোথায় যাবে? 0.9 এম্পিয়ারে যাবে। কোন কারেন্ট? অ্যানোড কারেন্ট, অ্যানোড কারেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে এই যে জিরো থেকে আমার 0.1 পর্যন্ত এতটুকু আমরা একটা সময় ধরতে পারি, যেই সময়টাকে আমরা বলতে পারি যে ডিলেড টাইম, টিডি, ঠিক আছে। এই এতটুকু সময় হচ্ছে আমার কি? ডিলে টাইম, টিডি। আবার খেয়াল করো, এই যে এখান থেকে শুরু করে ডিরেক্ট যখন চলে গেছে কোথায়? 0.9-এ, তখন আমরা বলতে পারি এতটুকু সময়কে, এটাকে আমরা বলতে পারবো রাইজ টাইম। কি টাইম? রাইজ টাইম। তাহলে কি আমরা বলতে পারি যে জিটিও এর টার্ন অন, জিটিও এর টার্ন অন করতে সময় লাগবে, জিটিও এর টার্ন অন করতে সময় লাগবে, করতে হলে, টার্ন অন করতে হলে দেখো কি করতে হবে? টার্ন অন করতে হলে টিডি প্লাস টিআর করতে হবে, বা টিডি প্লাস টিআর হবে, ঠিক আছে। মানে হচ্ছে বিষয়টা কি দেখো, মানে হচ্ছে টিডি হচ্ছে ডিলে টাইম, টিডি হচ্ছে কি টাইম? ডিলে টাইম। আর টিআর হচ্ছে রাইজ টাইম। তাহলে আমরা ডিলে টাইম এবং রাইজ টাইমকে যদি যোগ করি, তবেই আমার জিটিও টার্ন অন হবে, ঠিক আছে।
যদি আমরা কি করি, ডিলে টাইম এবং রাইজ টাইমকে যোগ করি, তবেই আমার কি হবে, এই জিটিওটা টার্ন অন হবে। ঠিক আছে, আমরা এতক্ষণ টার্ন অন দেখলাম, এবার চলো আমরা টার্ন অফ দেখবো কিভাবে টার্ন অফ করা হয়, মানে কিভাবে জিটিওটাকে এবার চালু করছিলাম এবার বন্ধ করব, কিভাবে বন্ধ করব দেখো। এবার আমরা নেগেটিভ পালস দিব, কি দিব, নেগেটিভ পালস দিব। কোথায় নেগেটিভ পালস দিব, গেটের মধ্যে নেগেটিভ পালস দিব। এই যে আমার ভিডিসি সোর্স আছে এখানে, এই ভিডিসি সোর্সের নেগেটিভ থেকে আমার একটা নেগেটিভ পালস বের হবে, যেই নেগেটিভ পালসটা আমার কার মধ্যে দিয়ে যাবে, এইটা হচ্ছে একটা ট্রানজিস্টর, সরি থাইরিস্টর, এটা হচ্ছে একটা থাইরিস্টর। সেই থাইরিস্টরের মধ্য দিয়ে আমার এল টু ইন্ডাক্টরের মধ্য দিয়ে কোথায় যাবে, জি তে প্রবেশ করবে। জি কি, জি হচ্ছে গেট। গেটের মধ্যে যখন যাবে, আমরা জানি গেটের মধ্যে যখন পজিটিভ পালস দেওয়া হয় তখন আমার জিটিওটা টার্ন অন হয়, আবার গেটের মধ্যে যখন নেগেটিভ পালস দেওয়া হয় তখন জিটিওটা টার্ন অফ হয়। তার মানে আমরা বুঝতে পারছি এখানে একটা নেগেটিভ পালস দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই এই নেগেটিভ পালসের কারণে, এই যে নেগেটিভ পালসের কারণে আমার কি হচ্ছে, এই জিটিওটা এবার টার্ন অফ হচ্ছে। তাহলে টার্ন অফ হয়ে গেলে আমার আসলে কি অবস্থা দাঁড়াবে সেটা আমরা একটু গ্রাফের সাহায্যে দেখতে পারি। আমরা তো টার্ন অনের অবস্থা দেখলাম, আসলে কি হয়েছিল, এবার আমরা টার্ন অফের একটা অবস্থা দেখব। ঠিক আছে, তোমরা কি এতটুকু বুঝতে পারছো, আমাকে একটু জানাবা। সাবিন বলছো পরীক্ষা যেভাবে লিখতে হবে ওইভাবে বুঝালে ভালো হয়। আচ্ছা, আমি তো তোমাদের বোঝাচ্ছি তোমাদের পরীক্ষা কিভাবে লিখতে হবে, তোমাদের তো হ্যান্ড নোট দেওয়া হয়েছে ভাই, তোমরা বুঝতেছো না কেন আমার কথা। টার্ন অন দেখাচ্ছি তোমাদের এখন, হ্যাঁ, জিটিও এর টার্ন অন, এর এখন আমি জিটিও এর টার্ন অফ দেখাবো। টার্ন অন করতে গিয়ে এই যে এত সকল জিনিস দেখতেছো, একটা কথা মাথায় রাখো যে আমরা যখন ভাত খাই, ভাত খাওয়াটা কিন্তু আমাদের মুখ্যম বিষয়। ভাত খাওয়ার জন্য যা যা করতে হবে এটা আমার মুখ্যম বিষয় না, তাই না। মানে হচ্ছে এখানে তোমার বাকি যে সকল ইনস্ট্রুমেন্ট গুলো আছে, এখানে দেখতে পাচ্ছ যে সকল উপাদানগুলো আছে, এলিমেন্টস গুলো আছে, এগুলোর কাজ তোমাকে জানতে হবে না। ঠিক আছে, মানে তোমাকে ভাত খাইতে হবে, তোমাকে যে এই যে ডাল নিতে হচ্ছে, তরকারি নিতে হচ্ছে, তোমার হ্যান্ড ওয়াশ করতে হচ্ছে, তুমি তারপর ভাতটা খাচ্ছ। তো তোমার ভাত খাওয়াটাই জাস্ট ইম্পর্টেন্ট বিষয়, মানে এই জিটিওটাকে তোমার জাস্ট টার্ন অন করতে বলছে এখানে। আর এই সার্কিটের মধ্যে যা যাবতীয় আছে এগুলোর কোনো কাজ নাই। ঠিক আছে, এগুলোর তো কাজগুলো তোমাদের করতে হবে না, এটা জাস্ট একটা সার্কিট, এর মধ্যে আছে আমার এই জিটিও, এটাকে আবার আমরা টার্ন অন করব একবার, আর একবার টার্ন অফ করব। টার্ন অন করতে গিয়ে আমরা দেখতে পারছি যে জিটিওর মধ্যে, জিটিওর গেটের মধ্যে, জিটিও এর গেটের মধ্যে পজিটিভ পালস দিতে হয়, যেটা আমরা ভিডিসি সোর্স থেকে পেয়েছিলাম। এই যে পজিটিভ পালস, পজিটিভ পালস দিয়ে জিটিওটাকে টার্ন অন করলাম। এই জিটিওটাকে টার্ন অন করতে গেলে একটা সময়ের মধ্য দিয়ে যাইতে হয়, যেই সময়টা হচ্ছে এখান থেকে এই যে এতটুকু, সেটা হচ্ছে ডিলে টাইম। আবার এখান থেকে শুরু করে সোজা একদম উপরে উপরে যেখানে আমার 0.9 এম্পিয়ার আছে, এই যে 0.9 এম্পিয়ার, সেটা হচ্ছে আমার রাইজ টাইম। তাহলে আমরা ডিলে টাইম এবং রাইজ টাইম যোগ করলে আমরা পাবো জিটিও এর টার্ন অনের একটা সময়। ঠিক আছে, এবার চলো আমরা দেখবো জিটিও এর টার্ন অফ কিভাবে করে। আমরা সেম ভাবে এবার ভিডিসি ভোল্টেজ সোর্স থেকে আমরা একটা নেগেটিভ পালস দিব, কোথায়, এই জিটিও এর গেটের মধ্যে। কিভাবে যাবে এটা দেখো, এখান থেকে এভাবে, এখান থেকে কোথায় যাবে, টি এর মধ্যে যাবে। টি কে এখানে, টি হচ্ছে থাইরিস্টর, থাইরিস্টর থেকে কোথায় যাবে সেটা এল টু ইন্ডাক্টরের মধ্য দিয়ে, ইন্ডাক্টরের মধ্য দিয়ে কোথায় যাচ্ছে, গেটের মধ্যে যাচ্ছে। আর গেটের মধ্যে যাওয়ার পর এই যে আমার জিটিওটা টার্ন অফ হয়ে যাচ্ছে। আর এই টার্ন অফ যে হচ্ছে এটা আসলে কতটুকু সময়ের মধ্যে হচ্ছে, এইটা এবার আমরা আরেকটা গ্রাফ চিত্রের সাহায্যে দেখব। দেখো, আমরা কিন্তু এখনো কিন্তু জিটিওটা মনে করো গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি যে সে কোথায় আছে, এইখানে আমার কারেন্টটা আছে, তাই না, এই জায়গায়, মানে এইটা, মানে এই জায়গায় আছে, 0.9 এর মধ্যে আছে। তাহলে মাথায় রাখো কারেন্টটা কিন্তু ওখানেই আছে এখনো। আমরা এখন কিভাবে টার্ন অফ করব, ওই কারেন্টটাকে আমরা দেখো নিচের দিকে নামায় আনবো। খেয়াল করো কিভাবে সেটা করি। এই যে কারেন্টটা আমার এইখানে ছিল, তাই না,
এখান থেকে আমরা ধীরে 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 সেটাকে কোথায় নামায় আনবো, নিচের দিকে নামায় আনবো। দেখো এই যে এই জায়গাটা, এই পজিশনটা, এটা কোনটা জানো, বলতে পারবা কোনটা? এই পজিশনটা কোথায় ছিল? ওই 0.9, সেইটা হচ্ছে কারেন্টের এই পজিশন। ঠিক আছে, কি কারেন্ট? অ্যানোড কারেন্ট। অ্যানোড কারেন্টের এই যে পজিশন, এটা হচ্ছে 0.9 এর পজিশনটা, এই জায়গায়, এই বিন্দুটা। ঠিক আছে, তো এই অ্যানোড কারেন্টটা এবার আমরা ধীরে ধীরে সেটাকে নিচের দিকে নামায় নিয়ে আসবো। খেয়াল করো, আমি কার্ভটা আরেকটু সুন্দর করে আঁকার ট্রাই করি, তাহলে তোমরা আরো ভালো করে জিনিসটা বুঝতে পারবা। দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার আগের অবস্থান, মানে হচ্ছে একটা স্টাডি টাইম। কি টাইম? স্টাডি টাইম, টিএস, স্টাডি টাইম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টাডি টাইম। ওকে, এবার আসো, এইখানে আমরা আরেকটা গ্রাফ পাবো, নিচের দিকে পড়ে যাচ্ছে কারেন্টটা, তাই না? এটা হচ্ছে আমাদের ফল টাইম। কি টাইম? ফল টাইম, টিএফ, ফল টাইম। ফল মানে পাতিত হওয়া, পতিত হওয়া বা পড়ে যাওয়া। তাহলে আগে প্রথমে এই অবস্থানটা ছিল হচ্ছে আমার স্টাডি টাইম, এই ফল করতেছে মানে পড়ে যাচ্ছে এখানে এই পর্যন্ত, এটাকে আমরা ধরলাম ফল টাইম। আর ফল টাইম থেকে সবার শেষে গিয়ে যে শেষ হয়ে গেল ওই জায়গাটা, এইটা হচ্ছে টেল টাইম। এটা কি টাইম? এটা হচ্ছে টেল টাইম, টিটি, টিটি, টেল টাইম। হ্যাঁ, টিটি, বুঝছো তোমরা? তাহলে দেখো, আমাদের এই জিটিওটাকে টার্ন অফ করতে গেলে আমার কোন কোন সময়ের মধ্যে যাইতে হবে? তাহলে জিটিও টার্ন অফ, জিটিও টার্ন অফ ইকুয়াল টিএস প্লাস টিএফ প্লাস টিটি, তাই না? দেখো, টিএস প্লাস টিএফ প্লাস টিটি, এটাকে আমরা জিটিও টার্ন অফ এর একটা সময়ের ইকুয়েশন বলতে পারি। এই হচ্ছে আমাদের টার্ন অফ প্রসেস। আগেরটা দেখিয়েছিলাম টার্ন অন প্রসেস। বুঝতে পারছো এবার? ক্লিয়ার? জাস্ট একটু আমাকে ক্লিয়ার লিখে দাও, বুঝতে পারছো কিনা, জাস্ট আমাকে একটু বলো, যারা ক্লাস করতেছো একটু বলো আমাকে। একটা মেগা ক্লাস নিচ্ছি আমি, তোমরা গ্রুপে প্রতিনিয়ত বলো যে ভাইয়া মেগা ক্লাস লাগবে, মেগা ক্লাস ছাড়া হবে না, আমরা মেগা ক্লাসটা পাস করতে পারবো না, কি করে পাস করব? অথচ তোমরা ভর্তি হয়ে গেছো আজকে থেকে 4-5 মাস আগেই, তোমরা ভর্তি হয়ে গেছো আজ থেকে 4-5 মাস আগেই, তোমরা এখন বলতেছো যে মেগা ক্লাস ছাড়া তুমি পাস করতে পারবা না। তো তোমার উদ্দেশ্যে বলি, কই তুমি ক্লাসে কোথায়? আমার এখানে স্টুডেন্ট হচ্ছে ইলেকট্রিক্যালের প্রায় 150-200 জন, আমি এখন লাইভে দেখতেছি 7 জন আছো তোমরা। কিসের মেগা ক্লাস এটা? কিসের বলো তো, তোমরা বলো, তোমরাই বলো কিসের মেগা ক্লাস? কোথায় তোমাদের ক্লাস? কোথায় তোমাদের অ্যাটেন্টিভ? আচ্ছা, আমি এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, আকাশ কুমার বলছো ভাইয়া ট্র্যাকটা বোঝান। ট্র্যাকটা কি আমাদের ইয়াতে ছিল? সাজেশনে দিয়েছিলাম ট্র্যাকটা। ট্র্যাক তো ট্র্যাক তো সাজেশনে নাই। ট্র্যাকের আমি ক্লাসটা তোমাকে পার্সোনালি দিয়ে দেবো, তুমি আমাকে নক করিও। ওকে, ট্র্যাকের ক্লাস আছে। ট্র্যাকের ক্লাস বলতে ট্র্যাক তো করাইছিলাম রে, তোমাদের ট্র্যাক করাই নেই। ট্র্যাক হচ্ছে কোথায় করাইছিলাম? একাডেমিক সিলেবাসেই করাইছিলাম। তোমাদের এই সাবজেক্টের একাডেমিক সিলেবাসে সম্ভবত কত অধ্যায়ের দিকে, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এর সম্ভবত 7, 8, 9, 10 অধ্যায় এর মধ্যেই আসছিল। আমি করাইছিলাম তোমাকে। তুমি আমাকে পার্সোনালি নক দিও, আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দেবো ক্লাসের। শর্ট সাজেশনের ট্র্যাকটা আমাদের এই মুহূর্তে নাই। হ্যাঁ, তো আমি
সর্বোচ্চ আর 2-1টা রচনামূলক কোশ্চেন করাবো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে দেখে। এটা হচ্ছে এবার আমরা যেটা দেখবো ইউজেটি রিল্যাক্সেশন অসিলেটর সার্কিট। এর থেকে সবচেয়ে ভালো হয় যে আমরা যদি ফ্রি ক্লাস নিতাম, অন্তত পক্ষে যারা কোর্স কিনতে পারেনি, টাকার অভাবে যারা পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, মানে হচ্ছে যাদের এই মুহূর্তে অবস্থা খুবই বেহাল দশা। আমরা জানি যে ডিপ্লোমায় অনেক শিক্ষার্থী আসে যারা অনেকেই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, ম্যাক্সিমাম যাদের সামান্য একটা কোর্স কেনারও একটু আর্থিক সংকটের মধ্যে তারা ভোগে। তাদের জন্য আমরা চাই যে একটা ফ্রি মেগা ক্লাস নেই, তারা শিখুক। কিন্তু তোমাদের পেইড গ্রুপে এই মেগা ক্লাস নেওয়াটা সম্পূর্ণ একটা অযৌক্তিক কাজ। কারণ তোমাদের এই সময়টা আমি তোমাদের এই সময় এই ক্লাসটা দেখাও লস, জানো? তোমাদের এই সময় এই ক্লাসটা দেখাও তোমাদের লস, বৃথা। দরকার হয় না তোমাদের এই ক্লাসটা দেখা। তোমাদের ক্লাস করা উচিত যেগুলো আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বিস্তারিত আলোচনা করেছি সেগুলো, কারণ তোমরা আমাদের আগের পেইড স্টুডেন্ট। আচ্ছা দেখো, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউজেটি রিল্যাক্সেশন অসিলেটর সার্কিট অঙ্কনপূর্বক এর মূলনীতি। ইউজেটি রিল্যাক্সেশন অসিলেটর সার্কিটের কার্যনীতি বা কার্যপ্রণালী। দেখো, ইউজিটি মানে কি আমরা জানি? ইউজিটি মানে কি? ইউজিটি মানে হচ্ছে, দেখো, ইউজিটি মানে হচ্ছে ইউনি জাংশন ট্রানজিস্টর। ইউনি জাংশন ট্রানজিস্টর। সেটা হচ্ছে আমার ইউজেটি, ঠিক আছে? আর ইউজেটি দ্বারা তৈরি, অর্থাৎ ইউনি জাংশন ট্রানজিস্টর দ্বারা তৈরি রিল্যাক্সেশন অসিলেটর সার্কিটের কার্যপ্রণালী সম্পর্কে আমরা এখন শিখব। যে আসলে এই ইউজিটি দিয়ে যে রিল্যাক্সেশন অসিলেটর সার্কিট তৈরি করা হয়, সেখান থেকে আমরা আসলে কি পাই, কি জন্য আমাদের ইউজেটি দ্বারা একটা রিল্যাক্সেশন অসিলেটর সার্কিট তৈরি করা হয়, সেটি আমরা এবার দেখব। শাবিন বলছো ভাই এটা কত অধ্যায়? অধ্যায়গুলো কাইন্ডলি তোমাকে নিজেকে খুঁজে নিতে হবে। আমি বইয়ের বাইরে থেকে কোনো কোশ্চেন তোমাদের পড়াচ্ছি না। তোমাদের কষ্ট করে কত অধ্যায় এটা আছে তোমাকে খুঁজে নিয়ে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আমরা একটা সার্কিট অঙ্কন করব, যে সার্কিট থেকে আমরা আসলে যেটা পাবো, একটা সতুত পাবো, সতুত ওয়েভ পাবো, সতুত ওয়েভ। হ্যাঁ, এতদিন অনেক প্রকার তোমরা ওয়েভ দেখছো, অনেক প্রকারের ওয়েভ দেখেছো। এবার আমরা যেটা ওয়েভ দেখবো, ওয়েভটা এরকম সতুত ওয়েভ। কি ওয়েভ? সতুত ওয়েভ। এই ধরনের ওয়েভকে বলা হয় সতুত ওয়েভ। সতুত মানে হচ্ছে করাতের দাঁত। করাত দেখছো, গাছ কাটা করাত, সেই করাতের দাঁতকে বলা হয় সতুত। আর সেই রকম দেখতে বা সেরকম আকৃতির কোনো ওয়েভকে বলা হয় সতুত ওয়েভ। দেখো তো, এটা করাতের দাঁতের মতো না? এই ধরনের ওয়েভকে বলা হয় সতুত ওয়েভ। তো এই ওয়েভটা আমরা কি করব? তৈরি করব। এই ওয়েভটা আমরা
তৈরি করব। এখন এই ওয়েভটা তৈরি করতে গেলে প্রয়োজন কি, আমাদের একটা রিল্যাক্সেশন অসিলেটর সার্কিটের। কিসের প্রয়োজন? রিল্যাক্সেশন অসিলেটর সার্কিট। এই যে রিল্যাক্সেশন একটা অসিলেটর সার্কিটের প্রয়োজন। এই রিল্যাক্সেশন অসিলেটর সার্কিট দিয়ে আমরা সেই সতুত ওয়েভটা তৈরি করব। দেখো কোনো কিছুর নোটের প্রয়োজন পড়লে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, অথবা আমাদের গ্রুপের মনিটরিং এর দায়িত্বে যারা আছে তাদেরকে কাইন্ডলি তোমরা মেসেজ করলে প্রত্যেকটা লেকচারের নোট পেয়ে যাবা ইনশাআল্লাহ। আমি শুধু তোমাদেরকে আজকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এখন যে সার্কিটটা আমি অঙ্কন করেছি, এই সার্কিটটা হচ্ছে রিল্যাক্সেশন অসিলেটরের একটা সার্কিট, ঠিক আছে? এই রিল্যাক্সেশন অসিলেটর সার্কিটের মধ্যে কি আছে জানো? এই রিল্যাক্সেশন অসিলেটর সার্কিটের মধ্যে আমার একটা ইউজেটি আছে। কি আছে? একটা ইউজেটি আছে। এইটা হচ্ছে আমার রিল্যাক্সেশন অসিলেটর সার্কিটের মধ্যে একটা ইউজেটি। হ্যাঁ, এইটা হচ্ছে আমার রিল্যাক্সেশন অসিলেটর সার্কিটের মধ্যে একটা ইউজেটি। যেই ইউজেটি টার্মিনাল এখানে একটা, এই যে এখানে একটা, আর একটা হচ্ছে এইখানে। ইউজেটি এর টার্মিনাল তিনটা, একটা হচ্ছে একটা একটা হচ্ছে B1 B2 আর অন্যটি হচ্ছে আমার ইমিটার। হ্যাঁ, B1 B2 আর একটা কি ইমিটার। মানে কি জানো? মানে হচ্ছে বেস 1 বেস 2 আর একটা হচ্ছে ইমিটার, ঠিক আছে? তাহলে কোনটা বেস 1 বেস 2? দেখো আমার বেস 2 রেজিস্টরটা কোথায় আছে? রেজিস্টর বা রেজিস্ট্যান্সটা কোথায় আছে? এখানে না। তার মানে আমার এই টার্মিনালটা হচ্ছে B2 টার্মিনাল আর এটা হচ্ছে B1, আর এখানে এটা হচ্ছে আমার ই, মানে হচ্ছে ইমিটার। ওকে, আচ্ছা দেখো এবার আমরা মূলত যেটা করব, এই যে ভিডিটি ভোল্টেজ সোর্স, এই ভিডিটি ভোল্টেজ সোর্স দিয়ে আমাদের এই ক্যাপাসিটরকে চার্জ করব। তোমরা সকলেই জানো যে ক্যাপাসিটরের মধ্যে চার্জ সঞ্চয় করে রাখা হয় বা সঞ্চয় করা যায়। কার মধ্যে? ক্যাপাসিটরের মধ্যে। তাহলে ক্যাপাসিটরের মধ্যে যদি চার্জ সঞ্চয় করে রাখা হয়, তাহলে এখানে কি ক্যাপাসিটরটা কি হবে? চার্জিং হবে, তাই না? কিভাবে হবে একটু দেখো। এই ভিডিটি ভোল্টেজ সোর্স থেকে
ভিডিডি ভোল্টেজ সোর্স থেকে, কোথা থেকে? ভিডিডি ভোল্টেজ সোর্স থেকে একটা কারেন্ট ফ্লো করবে, যে কারেন্টটাকে আমরা বলতে পারি ইমিটার কারেন্ট। যে কারেন্টটাকে আমরা কি বলতে পারি? একটা ইমিটার কারেন্ট। তাহলে এই ভিডিডি ভোল্টেজ সোর্স থেকে আমরা একটা কারেন্ট পাবো, ইমিটার কারেন্ট। যে ইমিটার কারেন্টটা রেগুলেটেড না, ভেরিয়েবল রেজিস্টরের মধ্য দিয়ে বা ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোথায় আসবে? আমার সর্বপ্রথম এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের মধ্যে আসবে। ক্যাপাসিটরের মধ্যে এসে ক্যাপাসিটরকে কি করবে? চার্জ করবে। ক্যাপাসিটরকে যখন চার্জ করবে, অপর দিকে তখন আমার ইউজেটিটা টার্ন অফ থাকবে। যখন আমার ক্যাপাসিটরটা ফুল চার্জ হয়ে যাবে, এখন সে কি করবে? নিজে নিজেই ডিসচার্জ হতে শুরু করবে। এবং এই ডিসচার্জটা কেমনে হবে দেখো, এই ডিসচার্জটা হওয়ার জন্য সে ইমিটারের মধ্যে, এর মধ্য থেকে যে ভোল্টেজটা, ক্যাপাসিটরের মধ্যে যে ভোল্টেজটা চার্জ হচ্ছিল, সেই ভোল্টেজটা ইমিটারের মধ্য দিয়ে ডিসচার্জ হতে শুরু করবে। কার মধ্য দিয়ে ডিসচার্জ হবে? ইমিটারের মধ্য দিয়ে ডিসচার্জ হতে শুরু করবে। এবং তখন আমার ইউজেডিটা কি হবে? টার্ন অন হবে। মাথায় রাখবা, যখন ক্যাপাসিটর চার্জ হয় তখন আমার ইউজেটি টার্ন অফ থাকে। কি থাকে? অফ, বন্ধ থাকে। যখন ক্যাপাসিটর ডিসচার্জ হতে শুরু করে, তখন ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত চার্জটা সেই ইমিটারের সাহায্যে কোথায় দেয়? ইউজেডি কে দেয়। দেওয়ার পর ইউজেডিটা তখন কি হয়? টার্ন অন হয়। কি হয়? টার্ন অন হয়। তখন টার্ন অন হবে। তো এই যে ক্যাপাসিটর একবার চার্জ হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, এটাই আমরা একটা ওয়েভ শেপের মধ্যে দেখব। কিসের মধ্যে দেখবো? একটা ওয়েভ শেপের মধ্যে দেখব। তো এই ওয়েভ শেপটার দিকে একটু খেয়াল করো তোমরা। খেয়াল করলে বুঝতে পারবে। দেখো, প্রথমে এইখানে যখন ওয়েভটা উপরের দিকে উঠছে, তখন আমার ক্যাপাসিটরটা কি হচ্ছে জানো? চার্জ হচ্ছে। মানে এই ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। উপরের দিকে উঠলে বুঝবা যে, উপরের দিকে উঠলে যেটা বুঝবা সেটি হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। উপরের দিকে উঠলে যেটা বুঝবা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। মানে উপরের দিকে যত উঠবে তত ফ্রিকোয়েন্সি। যত আমার হাতের ডানের দিকে যাবে, অর্থাৎ ভূমি বরাবর যত যাবে বা আনুভূমিক বরাবর যত যাবে, তত বুঝবা যে টাইম। এটাকে টাইম বলতে বুঝবো আমরা। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো এবার। এটা হচ্ছে 0, ঠিক আছে? তো আমি যখন ক্যাপাসিটরকে চার্জ করছি, তখন আমাদের একটা ওয়েভ শেপ হচ্ছে এরকম। ঠিক আছে? এটা চার্জ, ক্যাপাসিটরের চার্জ করা ওয়েভ শেপ। দেন যখন আমি ক্যাপাসিটরকে ডিসচার্জ করছি, তখন আমাদের ওয়েভ শেপটা কি হবে? আবার নিচের দিকে নামবে। আবার চার্জ করব, উপরের দিকে আসবে। আবার ডিসচার্জ করব, নিচের দিকে আসবে। আবার চার্জ করব, উপরের দিকে যাবে। আবার ডিসচার্জ করব, নিচের দিকে আসবে। তার মানে এভাবে এটা অনবরত চলতেই থাকবে। আর তখন আমরা বুঝতে পারবো যে আমাদের উপরের যে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, উপরের যে পয়েন্টটা, এইটা হচ্ছে আমাদের পিক ভোল্টেজের একটা পয়েন্ট। কি ভোল্টেজ? পিক ভোল্টেজ। আর নিচে যে বারবার নেমে আসতেছে, দেখো এই ডিসচার্জ হয়ে নিচে নেমে আসতেছে, আবার ডিসচার্জ হয়ে নিচে নেমে আসতেছে, আবার ডিসচার্জ হয়ে নিচে নেমে আসতেছে। তো এই যে নিচে নেমে আসার জন্য এটাকে আমরা যখন বলতে পারি যে একটা ভ্যালে ভোল্টেজ। ঠিক আছে? এটাকে আমরা কি বলতে পারি? ভ্যালে ভোল্টেজ। শুরু হয়েছে 0 থেকে। ওকে, এটাকে আমরা কি বলতে পারি? ভ্যালে ভোল্টেজ। ক্লিয়ার? শেষ কিন্তু এতটুকু। এতটুকু শেষ। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এবার আমরা চলো আরেকটা রচনামূলক কোশ্চেন দেখবো, সেটি হচ্ছে স্টেপ ডাউন চপার। হ্যাঁ, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টেপ ডাউন চপার।
আচ্ছা, চপার জানি আমরা কত অধ্যায়ে পড়েছিলাম? সম্ভবত চপার আমরা পড়েছিলাম ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এর চপার পড়েছিলাম 9 অধ্যায় মেবি। জি, 9 অধ্যায়। 9 অধ্যায়ে আমরা চপার পড়েছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চপারটা আসলে কি দেখো। চপার হচ্ছে একটা স্ট্যাটিক সুইচ। চপার কিন্তু একটা স্ট্যাটিক সুইচ, যা দ্বারা আমরা কনস্ট্যান্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক বা স্থির, এক কথায় নির্দিষ্ট স্থির মানের বা নির্দিষ্ট কোনো কনস্ট্যান্ট মানের ডিসি ভোল্টেজকে আমরা চপারের সাহায্যে পরিবর্তনশীল ডিসি ভোল্টেজে বা পরিবর্তনশীল একটা ডিসি ওয়েভে পরিণত করতে পারি। কার সাহায্যে? চপারের সাহায্যে। ওকে, তাহলে চপারের সাহায্যে আমরা কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজকে ভেরিয়েবল ডিসি ভোল্টেজে মানে হচ্ছে পরিবর্তনশীল ডিসি ভোল্টেজে রূপান্তর করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন যেটা দেখব, চপার কিন্তু দু প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে স্টেপ আপ চপার, একটা হচ্ছে স্টেপ ডাউন চপার। স্টেপ আপ চপারও ইম্পর্টেন্ট, স্টেপ ডাউন চপারও ইম্পর্টেন্ট। তবে আমি তোমাদের স্টেপ ডাউন চপারটা একটু দেখাবো, ঠিক আছে? স্টেপ ডাউন চপার, ঠিক আছে। স্টেপ ডাউন চপারের আমরা গঠন প্রণালী এবং কার্যপ্রণালী দেখব। তাহলে শুরুতে আমাদের একটা সার্কিটের প্রয়োজন হচ্ছে। অ্যাট ফার্স্ট আমাদের একটা সার্কিটের প্রয়োজন হবে। হ্যাঁ, দেখো, এইটা হচ্ছে আমার একটা ভোল্টেজ সোর্স, যেটার নাম দিলাম আমরা ভি এস। এই ভোল্টেজ সোর্সের নাম দিলাম। এটা হচ্ছে আমার একটা থাইরিস্টর। থাইরিস্টরের প্রতীকটা দেখা মাত্রই তোমাদের চিনে ফেলতে হবে, আমি নতুন কিছু শিখাচ্ছি না, এগুলো আগেরই পড়া। এটা হচ্ছে একটা থাইরিস্টর। এটা হচ্ছে ডায়োড। ডায়োড দেখার সাথে সাথে বুঝে নিতে হবে এটা হচ্ছে আমার কি একটা ডায়োড। এটা আমার একটা ডায়োড, দেখার সাথে সাথে বুঝে নিতে হবে এটা আমার একটা কি ডায়োড। এটা হচ্ছে একটা ইন্ডাক্টর, যেটা হচ্ছে এল। এটা হচ্ছে আমার কি একটা লোড, কি একটা লোড। ওকে, এখানে আমি একটা ওয়েভের কার্ভ অঙ্কন করব। ওয়েভের কার্ভটা অঙ্কন করে তারপর বুঝাই দেই, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবা। ওয়েভের কার্ভটাকে অঙ্কন করি। দেখো,
আচ্ছা, তো এইটা হচ্ছে আমার টার্ন অন, এটা হচ্ছে টার্ন অফ, এটা আবার টার্ন অন, এটা আবার টার্ন অফ, এটা আবার টার্ন অন, এটা আবার টার্ন অফ, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এই যে এটা সর্বোচ্চ যে বিন্দুটা এটা হচ্ছে IP1, তাহলে এই সর্বোচ্চ বিন্দুটা হবে কি IP2, এইটা হবে IP3, এটা হবে IP4, এভাবে এটা চলতে থাকবে। আর এখানে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে ধরবো আমরা V1, এটাকে ধরলাম হচ্ছে V2, এটা V3, এটা হচ্ছে V4। হ্যাঁ, আচ্ছা এখানে একটু বুঝতে হবে, একটু বুঝে দেখো, এখানে একটু বুঝো, এটা সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বনিম্ন, তাই না? তাহলে এইটাকে ধরবো আমরা V1, এখানে সর্বনিম্ন এটা, তাহলে এটাকে ধরবো V2, এটা সর্বনিম্ন এটা, তাহলে এটা হবে V3, এটা সর্বনিম্ন এটা, তাহলে এটা হবে V4। ওকে, দেখো সার্কিটটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সার্কিটে আর কোনো কাজ নাই, সার্কিট রেডি, সার্কিট আমাদের জন্য রেডি। দেখো, তো এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। শুরুতে, একদম শুরু থেকে আসি, গঠন প্রণালীর কথা বললে সার্কিটে যা যা দেখতে পাচ্ছ এগুলোর পরিচয় দিলেই তোমার গঠন প্রণালী শেষ। মানে হচ্ছে সার্কিটের মধ্যে দেখতে পাচ্ছি একটা ভিএস ভোল্টেজ সোর্স, এখানে ব্যবহৃত হচ্ছে একটা আমাদের থাইরিস্টর টি থাইরিস্টর ব্যবহৃত হচ্ছে একটা ডি ডায়োড, ফ্লাইহুইল ডায়োড, এটাকে বলা হয় ফ্লাইহুইল ডায়োড, এই ডায়োডকে বলা হয় ফ্লাইহুইল ডায়োড। ঠিক আছে, তাহলে ডি ডি একটি ফ্লাইহুইল ডায়োড ব্যবহার করা হচ্ছে, আর এখানে এল একটা কি ব্যবহার করা হচ্ছে, ইন্ডাক্টর ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আর এখানে লোড ব্যবহার করা হচ্ছে একটা। তো কার্যপ্রণালীতে আসি, শুরুতেই আমরা যে কাজটা করব, এই ভিএস ভোল্টেজ সোর্স দ্বারা থাইরিস্টরকে টার্ন অন করব। যখন থাইরিস্টরকে টার্ন অন করব তখন এখানে এর মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, যেই কারেন্টটা আমার সোজা চলে যাবে কোথায়, সোজা চলে যাবে আমার ইন্ডাক্টরের মধ্য দিয়ে লোডে, সোজা আমার ইন্ডাক্টরের মধ্য দিয়ে কোথায় যাবে, লোডে যাবে। যখন সোজা ইন্ডাক্টরের মধ্য দিয়ে লোডে যাবে তখন আমরা একটা লোডের মধ্যে কারেন্ট পাবো, যে কারেন্টটা হচ্ছে এই কারেন্টটা, যেটি হচ্ছে আমার এই কারেন্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা কিসের জন্য পাচ্ছি, এই যে টার্ন অনের জন্য পাচ্ছি। কি টার্ন অনের জন্য পাচ্ছি, আমার থাইরিস্টর টার্ন অনের জন্য পাচ্ছি। এবার আসো, এবার হচ্ছে যে ঘটনাটা ঘটে, আমার এখানে এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের মধ্যে একটা দারুণ জিনিস হয়, সেটা হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন ইন্ডাক্টরের মধ্যে নিজে সে কারেন্টটাকে আরো বাড়াতে পারে। যখন তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে সে নিজের মধ্যে একটা কারেন্টটা বৃদ্ধি করতে পারবে, মানে তার মধ্যে একটা ভোল্টেজ আবেশিত সে করতে পারবে, বা ভোল্টেজ একটা উৎপন্ন করতে পারবে। হ্যাঁ, তাহলে এই ইন্ডাক্টরের মধ্যে যখন ভোল্টেজ উৎপন্ন হয় তখন কি হবে জানো, তখন এই ইন্ডাক্টরের যে পোলারিটি আছে এই পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। পোলারিটি মানে হচ্ছে চিহ্নগুলো, মানে পজিটিভের জায়গায় নেগেটিভ চলে আসবে, নেগেটিভের জায়গায় পজিটিভ চলে যাবে, চিহ্নগুলো আবার পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, তখন তখন আমাদের কিরকম ছিল, এরকমটাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। তো এবার আমাদের কি হবে, এবার হচ্ছে আমাদের এই যে ইন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজটা আবিষ্ট হয়েছিল, বা একটা নিজের যে একটা ভোল্টেজ উৎপন্ন হয়েছিল, সেই ভোল্টেজটা সে পজিটিভ টার্মিনাল দিয়ে কাকে দিবে, লোডের মধ্যে দিবে। লোডের মধ্য দিলে সেই ভোল্টেজটা আবার কোথায় যাবে জানো, এই ডায়োডের মধ্য দিয়ে আবার এই বিন্দুতে ফিরে আসবে, এই ডায়োডের মধ্য দিয়ে কোথায় ফিরে আসবে, এই বিন্দুতে ফিরে আসবে। দেখো, তখন আমরা আরেকটা ভোল্টেজ পাবো, সেটা হচ্ছে ডাউন ভোল্টেজ, সামান্য একটু ডাউন ভোল্টেজ। হ্যাঁ, সামান্য একটু। তো এই কাজটা অনবরত এভাবে চলতে থাকে বিধায়, এই কাজটা অনবরত এভাবেই চলতে থাকে বিধায় আমাদের এই ভোল্টেজের ওয়েভটা দেখো একদম নিচে, মানে জিরোতে নেমে আসে নাই, কিন্তু একদম জিরোতে কিন্তু নেমে আসে নাই, একটু করে দেখো ফাঁকা আছে এখানে, দেখো এখানে কিন্তু ফাঁক আছে, তাই না, জিরোতে কিন্তু নেমে আসে নাই। তাহলে আমি একটু শুরু থেকে একবার এক্সপ্লেন করি তোমাদের। ভিএস ভোল্টেজ সোর্স দ্বারা প্রথমে আমার থাইরিস্টর টার্ন অন হবে, থাইরিস্টরটা যখন টার্ন অন হবে তখন আমার এই লোডের মধ্য দিয়ে এই যে IP1 কারেন্টটা ফ্লো করবে, এই যে টার্ন অন হওয়ার কারণে। যখন আমার
এবার থাইরিস্টরটা টার্ন অফ হবে, থাইরিস্টরটা কি হবে, টার্ন অফ হবে। তখন যে ঘটনাটা ঘটে তখন হচ্ছে এই লোডের মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হয়, যেই কারেন্টটা হচ্ছে আমার এল এর মধ্যে উৎপাদিত কারেন্ট, অর্থাৎ ইন্ডাক্টরের মধ্যে উৎপাদিত কারেন্ট বা ভোল্টেজ, সেই ভোল্টেজটা লোডের মধ্যে দিয়ে আবার ফ্লো করে, আবার ফ্লো করে কোথায় দিয়ে বের, কোন দিক দিয়ে বের হয়, ডায়োডের মধ্যে দিয়ে বের হয়। কারণ আমরা শুরুতেই দেখে আসছি যে ভিএস ভোল্টেজ দিয়ে যখন আমার এখান দিয়ে যখন কারেন্টটা বের হয়েছিল তখন শুধুমাত্র সেটা থাইরিস্টরের মধ্যে দিয়ে গেছে, আমার এই ডায়োডের মধ্যে দিয়ে যাইতে পারে নাই। কেন যাইতে পারেনি বলতো, কারণ এখানে হচ্ছে নেগেটিভ, যদি এটা পজিটিভ হতো, যদি এটাকে ঘুরাই দিতাম তখন কিন্তু ডায়োডের মধ্যে দিয়ে যাইতো। বুঝে যাও, কিন্তু ভালো করে বুঝে যাও, যদি আমি এটাকে ঘুরাই দিতাম, ডায়োডটাকে যদি আমি ঘুরাই দিতাম তখন কিন্তু এটা হয়ে যেত পজিটিভ, এটা হয়ে যেত নেগেটিভ, তখন কিন্তু কারেন্টটা আমার এদিক দিয়েও ফ্লো করতো, এদিক দিয়েও যাইতো। যেহেতু আমার এটা নেগেটিভ এটা পজিটিভ, তখন কিন্তু কারেন্টটা ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে না, ডায়োড কারেন্টটা এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে গিয়ে লোডে যাচ্ছে শুরুতে। তারপর যখন এই ইন্ডাক্টরের মধ্যে একটা ভোল্টেজ আবিষ্ট হচ্ছে তখন ইন্ডাক্টর তার নিজের পোলারিটিটা চেঞ্জ করছে, নিজের পোলারিটি চেঞ্জ করার পর লোডের মধ্যে দিয়ে আমার সেই উৎপাদিত ভোল্টেজটা পাঠাই দিচ্ছে। পাঠানোর পরে লোডের মধ্যে আবার একটা কারেন্ট পাইলো, যেটা হচ্ছে এই যে কারেন্টটা, নেগেটিভ কারেন্টটা, ঠিক আছে, এই যে এই নেগেটিভ কারেন্টটা, হালকা নেগেটিভ, যেটা অল্প অল্প নেগেটিভ একটা কারেন্ট, দেন আবার সেটা আমার ডায়োডের মধ্য দিয়ে ফিরে আসবে, ওই কারেন্টটা ডায়োডের মধ্য দিয়ে ফিরে এসে সেটা ইন্ডাক্টরে চলে যাবে। ঠিক আছে, এইভাবে একবার টার্ন অন হবে, মানে থাইরিস্টরটা একবার টার্ন অন হবে, এই ঘটনা ঘটবে। টার্ন অফ হবে তখন আমার ইন্ডাক্টরের সাহায্যে আমার লোডের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। আবার টার্ন অন হবে তখন সরাসরি ভিএস ভোল্টেজ দিয়ে আমার লোডের মধ্যে কারেন্ট যাবে। আবার টার্ন অফ হবে তখন আমার এই ইন্ডাক্টরের সাহায্যে আমার লোডের মধ্যে কারেন্ট যাবে। ঠিক আছে, এইভাবে এই কার্যপ্রণালীটা চলতেই থাকবে অনবরত। ক্লিয়ার? আকাশ শোনা বলছো ভাইয়া ক্লাসে কোনো ওয়েভ দেখানি, বুঝি নাই তোমার কথা। ক্লাসে আমি ওয়েভ অবশ্যই দেখাইছিলাম, এই ওয়েভটা অবশ্যই আমি দেখাইছি। আচ্ছা, আজকে এতটুকুই থাকবে। আমার হচ্ছে প্রচন্ড রকমের টায়ার্ড লাগতেছে, আজকে আর কন্টিনিউ করতে পারছি না। আর তোমাদের উপস্থিতি একবারেই কম, জাস্ট 2-3 জন তোমরা এখন ক্লাসে আছো, 2-3 জন। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, মানে আমি হতাশ। ওকে, ঠিক আছে, থাকো তোমরা সকলে, তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো, দোয়া ও অফুরন্ত ভালোবাসা থাকবে। তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দাও, ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আগামী কোনো ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।